অন্ধকার জঙ্গলের মধ্যে ঊর্ধ্বশ্বাসে ছুটছে রামুন। কোথাও কোনো আলো নেই, নেই কোনো পথচারী, শুধু সে আর তার পিছনে সাক্ষাৎ মৃত্যুরূপী জম। চারিদিকে নিকষ কালো অন্ধকার হলেও এই অন্ধকার তার চোখ সওয়া হয়ে গেছে এতক্ষণে। প্রাচীন একটা শিরীষ গাছের তলায় দাঁড়িয়ে সে ঠিক করে নিল কোন রাস্তা দিয়ে গেলে সে নিজেকে বাঁচাতে পারবে। পরক্ষণেই ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো সেই দিকে। কিছুটা যাওয়ার পর শুকনো পাতায় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় সে। আর ঠিক তার পরের মুহূর্তেই রামুন আর্তনাদ করে ওঠে। হিংস্র জন্তুটা ঝাঁপিয়ে পড়ে তার উপর, আর আকাশ কাঁপিয়ে রামুনের আরতি অন্ধকার জঙ্গলের ভয়াবহতাকে দ্বিগুণ করে তুললে এই নিশ্ছিদ্র অন্ধকার আর পাহাড়ের কোল ছাপিয়ে সেই স্বর নাগরিক সমাজের কানে গিয়ে পৌঁছয় না। মামু, তুমি এই ট্রেকিংটা পারবে না? কেন? গতকাল পোখরি লেকে তো ট্রেকিং করলাম ভাগ্নে। মানে সিরিয়াসলি, পোখরি লেক আর লেপচাখা এক হলো? লেপচাখাকে ডুয়ার্সের রানী বলা হয় মামু। সব আপনারা যদি না পারেন তো চলুন, অনেকেই বক্সা ফোর্ট থেকে ঘুরে যায়। গাইডের সঙ্গে রৌনক আর অগ্নিশ যখন কথা বলছিলেন তখন অগ্নিশের স্ত্রী রোহিণী পাহাড়ের কোলে একটা দোকানের বেঞ্চে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন। ফিরে যাওয়ার কথা তার কানে যেতেই তিনি বেঞ্চ থেকে উঠে গাইড দাদার কাছে চলে এলেন। তারপর চোখ বড় বড় করে বললেন, একদম নয়, আমি লেপচাখা ট্রেকিং করব। একটু বোঝার চেষ্টা করো। ইনারা বলছেন একদিনে উপরে উঠে তারপরে নেমে আসা একটু কঠিন। সেরকম হলে উপরে হোমস্টে আছে, রাতটা ওখানেই কাটিয়ে ফেলা যায়। মোটেই না, আমি রিসর্টেই যাব। ওখানে একগাদা টাকা দিয়ে বুক করা আছে, আবার আবার হোমস্টে কেন? বেশ, চলো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু রৌনকের ব্যাপারটাও একটু ভাবো, ও তো ছেলে মানুষ, তাই না? মামু, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি নিজে পারবে না সেটা বলো। আমার তোমার মতো বুড়ো হাড় নয়। বুড়ো কাকে বলছিস? হ্যাঁ, তোর থেকে বছর 15 বড় বই তো নয়। ছাড়, চল চল, আজ দেখিয়ে দেবো বুড়ো হাড়ের ভেলকি। আরে ও দাদা, আরেকটু হলেই তো পড়ে যেতাম। পাহাড়ি পথ, একটু সামলে চলুন। মামু, লোকটার ভাবগতিক কিন্তু আমার একদম সুবিধার ঠেকছে না। লোকটা আমাদের ফলো করছে না তো? হ্যাঁ, আমাদের ফলো কেন করবে? তোর মামিকে তখনই বললাম বালা দুটো লকারাই রেখে এসো, তা না। আমাকে নিয়ে আবার শুরু করলে? না গো মামি, আমি রিসর্ট থেকে বেরোনোর সময় ওই লোকটাকে নোটিস করেছি। লোকটার কফের নিচে একটা কালো মোটা জরুল আছে। আবার এখানেও দেখছি। ব্যাপারটা কেমন যেন লাগছে। আর কেমন লেগে কাজ নেই তোর, চল উঠি। আমার হাতটা একটু ধরিস। হ্যাঁ, এসো। অনেক কষ্ট করে পাক্কা 2 ঘন্টা পরে লেপচাখার উপরে উঠে হাঁপ ছেড়ে বাঁচল অগ্নিশ চ্যাটার্জি। উপরে বৌদ্ধ মূর্তি আর কুয়াশার চাদরে ঢাকা আকাশ, চারপাশে সবুজ বনানী দেখে মুগ্ধ হয়ে গেল ওরা। অগ্নিশ অবশ্য মাঝে মাঝে পাহাড়ি দোকানের তাকে থরে থরে সাজানো বিয়ার, হুইস্কি, রয়্যাল স্ট্যাগের সম্ভার দেখে থমকে যাচ্ছিলেন। তবে রোহিণী আর চোখে কটমট করে তাকানোয় সেই ইচ্ছা মনের মধ্যেই দমন করেন তিনি। তাছাড়া সঙ্গে ভাগ্নেও আছে, তাই না চাইতেও এই পানীয় সংযম তাকে করতেই হবে। এই ওই ওই হোমস্টের কাছে আমার একটা ছবি তুলে দেবে গো? মামি, তোমরা দুজনে দাঁড়াও, আমি তুলে দিই। পটাপট কতগুলো ছবি তুলে দিল রৌনক। তারপর রৌনকের হাত থেকে মোবাইলটা কেড়ে অগ্নিশ বললেন, তুই দাঁড়া, একটা সেলফি তো বানতা হে, হাম 3 ইডিয়টস जो है। এরপর মিনিট 15 সেখানে কাটিয়ে লেপচাখা থেকে নেমে এলো ওরা। ফোন নম্বর এক্সচেঞ্জ করে গাইড দাদাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো ওরা। ড্রাইভার একটা সাঁওতালি গান গুনগুন করে উঠল। এরপর পাহাড়ি মোমো খেয়ে কালিম্পংয়ের রিসর্টে পৌঁছতে দুপুর 3টে। শান্তিভিলা রিসর্টে পৌঁছতেই ম্যানেজার বললেন, আপনাদের দুপুরের খাবারটা কি রুমেই পৌঁছে দেবো? হ্যাঁ দিন। শুনুন, আমাদের খোঁজে কি কেউ এসেছিলেন? হ্যাঁ, একজন এসেছিলেন। আমাদের এই পার্বত্য অঞ্চলে একটা মিউজিয়াম আছে, জানেন তো? হেরিটেজ মিউজিয়ামের কথা বলছেন? হ্যাঁ,
জঙ্গল পেরিয়ে কিছুটা দূর গেলেই পড়ে। ওই মিউজিয়াম থেকে ওখানকার ম্যানেজার মিস্টার মিশ্র এসেছিলেন একটা নেমন্তন্ন পত্র নিয়ে। আপনাকে একবার মিউজিয়াম দেখতে যাওয়ার অনুরোধ করেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি যেমন উসখুস করে উঠলেন আমাকে দেখে, তাতেই বুঝলাম কিছু বলতে এসেছেন। তারপর অনুমান করলাম। আচ্ছা, আম, আপনি আপনার প্রফেশনে লিখেছেন শিক্ষার্থী, এমনটা কেন? কারণ আমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। আমি প্রতি মুহূর্তেই নতুন কিছু শিখি। শুধু আমি কেন, প্রত্যেকেই শেখে। না শিখলে বাঁচা যায় না স্যার। হ্যাঁ, কিন্তু আপনি তো ইতিহাসের প্রফেসর। অগ্নিশ ম্যানেজারের কথার ধার দিয়েও গেলেন না। আচ্ছা, আমরা যখন আসছিলাম তখন এখানকার ড্রাইভার দাদা একটা গান গাইছিলেন। আপনি কি সেটার মানে বলতে পারবেন? এমন একটা উদ্ভট প্রশ্নে ম্যানেজার কথার খেই হারিয়ে ফেললেন। রৌনক কিন্তু দিব্যি বুঝল এটা তার মামুর চালাকি, মানুষকে বিভ্রান্ত করার এও এক কৌশল। গান? কি গান? স্যার, আমার গান নিয়ে বিশেষ চর্চা নেই, তবে কালিম্পংয়ের এইদিকে শুনেছি অনেকেই গান টান গায়। রাত্রিবেলায় বাঁশির সুরও শুনি মাঝে মাঝে, তবে কখনো কৌতূহল বোধ করিনি। বলছি এবার ভেতরে চলো, খিদে পাচ্ছে তো নাকি? বেশ ম্যাডাম, চলুন চলুন। দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 5টা নাগাদ ওরা একটা গাড়িতে করে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুটা দূর যাওয়ার পর ড্রাইভারটা দাঁড়িয়ে পড়ল। কি হলো? মিউজিয়াম তো এখনো আসেনি। এরপর পায়ে হাঁটা রাস্তা সাহেব, চলেন আমি নিয়ে যাচ্ছি। চলো, নিয়ে বড় সবাই। মামু, তুমি তো দাদুর সেই ইয়াম্বা টর্চটা আনোনি, আমি কিন্তু এনেছি। বলা যায় না বনে জঙ্গলে কোথায় কাজে লেগে যায়। এই দেখো। এটা কখন ব্যাগে পুড়লি রে? সত্যি বয়সে ছোট হলে কি হবে, তোর বুদ্ধি আছে, অন্তত তোর মামার থেকে তো বেশি। সেই নাক টিপলে এখনো। না মামু, আমি কিন্তু কলেজে পড়ি। যাই হোক, চলো। ড্রাইভার সাব আগে আগে চললেন, ওরা পিছন পিছন গেল। প্রায় আধ ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে হাঁটার পর একটা প্রাচীন গাছের কাছে এসে পৌঁছল ওরা। তার ঠিক উত্তর পূর্ব দিকে একটা প্রাগৈতিহাসিক যুগের মিউজিয়াম। মিউজিয়ামটা দেখলে যেন বনদেবীর মন্দির মনে হয়, চারিদিকে লতা পাতা। কিন্তু একটা মিউজিয়ামকে এইভাবে গাছপালা দিয়ে ঢেকে রাখার মানে কি? তবে কি? ভাগ্নে, দেখে চলো, মোচট খাবে। তোমার দিদি এখানে নেই যে পাঁজা গলা করে ধরবে। মামু, আবার ওই নাম? তুমি ভাবালু হয়ে যাচ্ছিলে, তাই একটু ছ্যাঁকা দিলাম। তুমি মামা নয়, তুমি হচ্ছ কংস মামা। এই রে, এটা কি বললাম আমি? ছিচি। বলেই জিভ কাটল রোহিণী। ভাগ্নের হাতে কংসের পরিণতি মনে পড়ে গেল তার। মামির এই বেগতিক অবস্থা কিন্তু মামা ভাগ্নে দুজনেই বেশ উপভোগ করল। রোহিণী রেগে আগেই দরজা খুলে হেরিটেজ মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়ল, আর ঢুকে পড়ার পরেই মুখ রীতিমতো হাঁ হয়ে গেল তার। বাবা, ভেতরে এত গার্ড, আবার সিসিটিভি ক্যামেরাও আছে, অথচ বাইরে থেকে মনে হয় যেন ভাঙাচোরা প্রাগৈতিহাসিক মন্দির। এমন কেন বলো তো? মামি, এখানে অন্য কেউ এলে তাকে আইডেন্টিটি কার্ড দেখিয়ে পারমিশন করে ভেতরে ঢুকতে হতো। মামাকে ম্যানেজার স্বয়ং ইনভাইট করেছেন, তাই আমাদের কিছু লাগলো না। মিউজিয়ামের গেট খোলার আগে দেখোনি বাইরে একজন চীনা ভদ্রলোক বসেছিলেন, একটু উদ্ভ্রান্ত চেহারার। ওনাকে ওভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে কেউ কোনো সন্দেহ না করে। কিন্তু দেখো, আমাদের দেখেই কেমন চকিতে সেলাম ঢুকলো। সেলাম করা ব্যাপারটা তো আমিও দেখেছিলাম, কিন্তু এত গভীরভাবে বুঝতে পারিনি। সত্যি রু, তুই যেন সবকিছুই একটু আগাম দেখতে পাস। রোহিণী, রু, স্টপ দিস টপিক। ওকে বস। ওরা মিউজিয়ামের ভেতরে ঢোকার আগেই কাঁচের দরজা খুলে এগিয়ে এলেন মিউজিয়ামের ম্যানেজার, আর তাকে দেখে রীতিমতো চমকে ওঠেন সকলে। কারণ এই ভদ্রলোকই সকালে লেপচা খাতে দেখা সেই ব্যক্তি। আসুন স্যার, ম্যাম আসুন।
এক সেকেন্ড, আপনি আমাদের আজ সকাল থেকে ফলো করছেন কেন? ফলো? না না, ফলো কেন করব? আসলে স্যার যে আসছেন এই খবর আমরা আমাদের হায়ার অথরিটির কাছ থেকে আজ সকালে পাই। তারপর আমি হোটেলে গিয়ে পৌঁছই, কিন্তু আপনারা তখন চলে গিয়েছিলেন। তো আমি ভাবলাম লেপচাখাতে গিয়েই দেখা হয়ে যাবে। আপনি যখন রিসোর্টে ঢুকছিলেন তখন আমাদের গাড়ি বের হচ্ছিল, আমি তখন আপনাকে নোটিস করেছি। কিন্তু সকালে লেপ চাখাতে অমন অপরিচিতের মতো ব্যবহার করলেন কেন? উনি ভেবেছিলেন ওখানে একান্তে কথা বলা যাবে, কিন্তু তারপর দেখলেন যে ওখানে ওনার চেনা পরিচিত ও সন্দেহভাজন লোক বেশি, তাই চলে আসেন। কিন্তু আমাদের সঙ্গে একবার দেখা করে বার্তা দিতে চেয়েছিলেন উনি আশেপাশেই আছেন। তুমি কি করে জানলে মামু? কারণ উনি আমাকে ধাক্কা দেওয়ার ঠিক পরেই আমার ফোনে একটি মেসেজ পাঠান, আর গোটা রাস্তা ওনার গাড়ি আমাদের গাড়ির পিছনে ছিল। আমি পুরো বিষয়টাই নোটিশ করেছি। কে মিস্টার মিশ্র, ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, একদম ট্রু। বসুন্ধর মিশ্র সকলকে মিউজিয়ামের ভেতরে নিয়ে গেলেন। এবার বলুন, এখানকার আসল প্রবলেমটা কি? বেশ কয়েকদিন ধরেই এই মিউজিয়ামে রাতের দিকে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাত ওই 9টা নাগাদ একটা অদ্ভুত জান্তব্য আওয়াজ শোনা যায় চারপাশে। আর সেই সময় কৌতূহলবশত কেউ যদি এই মিউজিয়াম ছেড়ে জঙ্গলের দিকে পা বাড়ায় তাহলে তার মৃত্যু অবধারিত। অনেকেই বলে এটা নাকি ভূতের কাণ্ড। পড়ালেখা জানা মানুষ হয়ে এসব কি করে বিশ্বাস করি বলুন? তাই নস্যাৎ করেছিলাম হেসে হেসে। তারপর? এই মিউজিয়ামে রামুন নামের একজন এফিশিয়েন্ট কর্মী ছিল। বহু বছর ধরে ও এখানে কাজ করত। পাহাড়ি এলাকার ডাকাবুকো ছেলে, ভয় ডর কি জিনিস জানে না। একদিন রাত্রিবেলা হঠাৎ করে মিউজিয়ামের গার্ড সুমনের সঙ্গে বাজি ধরে ও জঙ্গলের দিকে এগিয়ে যায়। সুমন একটু ভীতু ধরনের ছিল, তাই সে কিছুটা তফাতে ছিল। ওদের মধ্যে তর্ক হয়। রামুন ওই জঙ্গলটা ঘুরে শিরীষ গাছের কাছে এসে দাঁড়াবে, তারপর দুজনে মিলে একসঙ্গে আবার মিউজিয়ামে ফেরত যাবে। পরদিন বাজি যে তার টাকাতে মৌজ হবে, কিন্তু সেটা আর হলো না। সকালে ওদের দুজনের প্রাণহীন দেহ পাওয়া গেল শিরীষ গাছের নিচে। অদ্ভুত ব্যাপার, গোটা শরীরে কোনো আঁচড় ছিল না, শুধু শুধু কি? পরদিন মিউজিয়ামে আসার সময় আমি এবং অন্যান্যরা গাছের নিচে ওদের মুন্ডহীন ধড় উদ্ধার করি। অদ্ভুত ব্যাপার, গোটা বন তন্ন তন্ন করে খুঁজেও মুন্ডু দুটো পাইনি। মুন্ডু দুটো গেল কোথায়? জানি না। তারপর? এই ঘটনাকে কোনো রকমে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও এই মিউজিয়ামের চাকরির ইন্টারভিউ দিতে আসা 3 জনের সঙ্গে ঠিক একই পরিণতি হয়। ওরাও এই মিউজিয়ামের কাছের রিসোর্টেই ছিলেন। সে রাত্রে কৌতূহল নিবারণ করতে না পেরে তারাও এই জঙ্গলে ঢোকেন। তারপর দিন একই ঘটনা ঘটে। মোট 5 জন। এখানকার গ্রাম্য মানুষেরা এই বিষয়টাতে বেশ ঘাবড়ে যায়। আমি তখন জেলায় পুলিশ অধিকর্তাদের অনুরোধ করি বিষয়টা নিয়ে তদন্ত করার, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে এই ভয়ের থেকেই মানুষজন বিকেলে মিউজিয়ামে আসা বন্ধ করে দেন, আর সিকিউরিটি গার্ডরাও মিউজিয়াম বন্ধ করে সন্ধে নামার আগেই বাড়ি চলে যান। ঘটনাটা কবেকার? খুনগুলো প্রায় 1 সপ্তাহ আগে হয়েছে। রামুন ও সুমনের মৃত্যুর 3 দিনের মাথায় বাকি 3 জনের মৃত্যু। চাকরির জন্য এখানে পড়ে থাকি স্যার, তবে প্রাণের মায়া তো সকলেরই আছে। ভূত না থাকলেও কিছু তো আছে। আমি তাই আপনার নামটা রেকমেন্ড করি মিউজিয়াম অথরিটিকে। আপনি দোহাই এর একটা বিহিত করুন স্যার। আপনি শান্ত হন, ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। ঠিক সেই সময় মিস্টার মিশ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে তিনি মিউজিয়ামের পাশের ঘরে বসে থাকা একজনকে ডাকলেন। এই মিন্টু, এসো, সাবদের ভেতরে নিয়ে যাও, আমার একটা ফোন এসেছে। স্যার, আপনি মিন্টুর সাথে যান, ও এখানকার গাইড সমস্ত জিনিসের তথ্য দিয়ে দেবে। মিউজিয়ামের মধ্যে তিব্বতী নানা মূর্তি, বৌদ্ধযান তন্ত্রের নানা তান্ত্রিক দেবী মূর্তি
ও মুঘল আমলের কিছু বিশেষ অস্ত্র রয়েছে। এছাড়া স্বাধীনতার সময়ের বিপ্লবীদের ব্যবহার করা কিছু পোশাক। এই সমস্ত জিনিস দেখতে দেখতে রৌনক পৌঁছে গেল মিউজিয়ামের ডাইনিং রুমে, যেখানে বড় একটা ঝাড়বাতির নিচে কাঁচের বাক্সের মধ্যে একটা কাঠের বাক্স রয়েছে, আর সেই বাক্সের মধ্যে রয়েছে হাতির দাঁতের মতো সাদা চকচকে একটি কলম। কলমটির বাক্সে খোদাই করে লেখা আছে কিছু পালি অক্ষর। এটা তো নিচে ব্রিটিশ আমলের লেখা আছে, কিন্তু আমার কেন কলমটা দেখে মনে হচ্ছে এটা আরো পুরনো। মামু, এটা দেখবে এসো। ইন্টারেস্টিং। মিন্টু, এটার বিষয়ে কিছু বলুন। जन्म से देख रहा हूँ साहब, पता नहीं इसके बारे में। আমি যখন থেকে এখানে পোস্টিং হয়ে এসেছি তখন থেকে এটা দেখেছি। ওই যে কাঠের বাক্সটা দেখছেন, ওতেই সব নিয়ম লেখা আছে এই কলমের বিষয়ে। এটা ব্রিটিশ আমলের। ইম্পসিবল, এটা আরো পুরনো। আমার মনে হচ্ছে এটা খ্রিস্টীয় 1200 শতকের। কি করে বুঝলেন? রুইয়ের বুদ্ধি সবার থেকে একটু বেশি। এই যে দেখছেন না ওর 6টা আঙুল, আমি মজা করে মাঝে মাঝে বলি তো তোর মাথাও 6টা, নয়তো এই বয়সে এত বুদ্ধি। রোহিণী, সব জায়গায় সংসারের কাসন্তি। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। উফ, থামো প্লিজ। ম্যানেজার বাবু, এই যে কলমটা হাতির দাঁতের মতো দেখতে, এক ঝটকায় মনে হতে পারে এটা হাতির দাঁতের তৈরি, কিন্তু আসলে এটা এক বিরল কাঠের তৈরি, যেটা আমি দেখেই বুঝেছি। আর এই কাঠ তো সেই 1193 খ্রিস্টাব্দের সময়ই ভারতবর্ষে পাওয়া যেত, বর্তমানে বিলুপ্ত, তাই সময়টা ধরে ফেললাম। হ্যাঁ ভাগ্নে, এই কলমটা এমন এক কাঠ দিয়ে তৈরি যা বর্তমানে নেই, তাই এটার অ্যান্টিক ভ্যালু 300 কোটিরও বেশি হবে। এই, তাই না ম্যানেজার বাবু? আপনারা ঠিকই বলেছেন, সত্যি এটা 1200 শতকেই তৈরি। এই কলমটাই এই মিউজিয়ামের প্রধান দ্রষ্টব্য। অ্যান্টিক জিনিস মশাই, কিন্তু চোর ছাঁচোরের জায়গা, সেই কারণেই নিচে শালটা ভুল দেওয়া আছে। আর কজনই বা পালি ভাষা বোঝে, আর অত ক্ষুদ্র অক্ষর কি সবার নজরে আসে? তবে আপনার ভাগ্নেটি জিনিয়াস একদম। ওর আইকিউ লেভেল মনে হচ্ছে সবার থেকে বেশি। এক নাগারে কথাগুলো বলে অগ্নিশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে মিস্টার মিশ্র বললেন, এই কলমের ইতিহাস আরও আছে স্যার, কিন্তু এখানে প্রচুর লোক আছে, নির্জনে বলতে হবে। এই কলমের ব্যাপারে বলবো বলেই আমি সকালে লেপচাখা গিয়েছিলাম, কিন্তু কিছু পরিচিত চোখ সেখানে দেখে পালিয়ে আসি। এইসব ক্ষেত্রে প্রাইভেসি মেনটেন করতে হয়, বুঝলেন কি না? মিউজিয়াম বন্ধ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে মিস্টার মিশ্র অগ্নিশ বাবুদের বার করে নিয়ে এলেন মিউজিয়াম থেকে। তারপর নিজেই গাড়ি অবধি এগিয়ে দিয়ে এলেন তাদের। গাড়িতে ওঠার আগে কেউ কোথাও নেই দেখে মিস্টার মিশ্রকে অগ্নিশ জিজ্ঞাসা করল, তখন কি বলবেন বলছিলেন কলমটার বিষয়ে? কলমটা আসলে সাধারণ কলম নয় স্যার, এটা ভবিষ্যৎ কলম। এই কলম ভবিষ্যৎ লিখতে পারে। আরও কিছু বলতেন মিস্টার মিশ্র, কিন্তু সেই সময় গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে হাত বাড়ালো অগ্নিশের দিকে। কাল আপনারা কোথায় যাবেন স্যার? এই লাল ঝামেলা বস্তি নামের কি আছে না ওখানে? ও বুঝেছি, কিন্তু অনেকটাই তো দূর। আপনি রাত্রে ফিরতে পারবেন? না, কাল ওখানেই স্টে করব। কাল ভোরবেলায় এখান থেকে বেরিয়ে যাব, পরশু ভোরে ফিরে আসব। বেশ, তবে কালকেই দেখা হবে। সব কথা ওখানেই হবে। নিরিবিলি দেখে আমি সবটা বলে আসবো আপনাকে। অগ্নিশ মিস্টার মিশ্রর সতর্ক চাহনি দেখে আর কিছু প্রশ্ন করল না। সে গাড়িতে উঠে ড্রাইভারকে রিসর্টে ফিরে যাওয়ার নির্দেশ দিল। ওরা নিজেদের মধ্যে কথা বলার জন্যেই রিসর্টের একটু আগেই গাড়ি থেকে নামলো। আচ্ছা, এই ভবিষ্যৎ কলম ব্যাপারটা কি? রামচন্দ্র জন্মের আগেই বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, জানো নিশ্চয়ই? হ্যাঁ। মামি, বাল্মীকি ছাড়াও আমাদের বেদব্যাস ভবিষ্যৎ পুরাণ বলে একটি পুরাণ লেখেন।
ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না সেই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি এখানে লিখে রেখেছেন। এমনকি কলিযুগের একদম শেষে অর্থাৎ ভবিষ্যতে কল্কি অবতার আসবে, তিনি কোথায় আসবেন, কোন গ্রামে জন্মাবেন, সমস্ত কিছুই লেখা আছে। তার মানে কি বলতো? জানি সেই সময়কার প্রাচীন মুনি ঋষিদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ওনারা মুখ থেকে যা বলতেন তাই ফলে যেত। আবার ভবিষ্যতে কি হবে সেটাও ওনারা আগাম বলে দিতে পারতেন। সেই রকমই ভবিষ্যৎ কলম। এই কলম ভবিষ্যৎ লিখতে পারে। তবে এর হিস্ট্রিটা জানতে গেলে আমাকে একবার বরুণ আঙ্কেলকে ফোন করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। কাউকে ফোন করবে না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে ঘুরতে এসেছি নাকি তুমি কেস নিয়ে এসেছো? সত্যি করে বলবে কিন্তু। মিউজিয়ামে যাওয়ার আগে অবধি জানতাম আমার আবদার মেটাতে তুমি পাহাড়ে নিয়ে এসেছো। এখানে এসে তো দেখছি পুরো কেস উল্টো। তা কেসটা কি এবার জানতে পারি? আসলে এখানকার এসপি প্রদ্যুম্ন একদিন রাত্রিবেলায় আমাকে ফোন করেন। মিস্টার চ্যাটার্জি, এখানে এই উত্তরবঙ্গের মিউজিয়ামে একটা সমস্যা হয়েছে বুঝলেন। ওই সিরিয়াল কিলিং মনে হচ্ছে। রামুন ও সুমন নামে দুজন ইতিমধ্যেই খুন হয়ে গেছে। আপনার একটু হেল্প চাই। কিন্তু অফিসার, আমার তো কলেজ। স্যার প্লিজ, এটা অনেক মানুষের জীবনের প্রশ্ন। মনে হচ্ছে এখানে কিছু একটা অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা চেষ্টা করেও ধরতে পারছি না। আপনি একটু বিষয়টার গুরুত্ব বুঝতে চেষ্টা করুন, নইলে এত রাতে আমি আপনাকে ফোন করতাম না। আচ্ছা, আমি ভেবে দেখছি, একটু সময় দিন। শুভরাত্রি। তার মানে মামু তুমি এখানেও? আমি জানতাম। তুমি রাখবে আমার আবদার, তাহলেই হয়েছে। না, ঠিক তা নয়। আমি তখন ভেবেছিলাম কোনো প্রতিহিংসা থেকে এই খুনগুলো হচ্ছে। তাছাড়াও আমার দৃঢ় বিশ্বাস ছিল এখানকার পুলিশরাই সবটা সমাধান করে ফেলতে পারবেন। কিন্তু তারপর পরপর আরও 3টে খুন, সেম প্যাটার্ন, মিউজিয়াম ঘিরে আতঙ্ক। সব শোনার পর সিদ্ধান্ত নিয়ে আমি এই ব্যাপারটা তদন্ত করব। তবে ভবিষ্যৎ কলম সম্পর্কে না জানলেও মিউজিয়ামকে কেন্দ্র করেই যে এই বিষয়টা ঘটছে সেটা একটা আন্দাজ করতে পেরেছিলাম। ধুর ধুর, ভালো লাগে না। উফ, এখানেও না। তোমরা কচ্ছপের গতিতে এসো, আমি চললাম। মামি দাঁড়াও। মামিকে রাগিয়ে দিলে তো। সত্যি না বলে উপায় ছিল না ভাগ্নে। আজ নয়তো কাল ধরা পড়তাম। মেয়ে মানুষের চোখ বলে কথা। দেখো কেমন রেগে হনহন করে এগিয়ে গেল। এই সময় একটা মাকড়সা উড়েলে বেশ হয়। তুমিও না পারো। তবে মামু, আমার কি মনে হয় জানো তো, ওনারা ইচ্ছে করেই ভবিষ্যৎ কলমের ব্যাপারটা লুকিয়ে গিয়েছিলেন। আসলে বিষয়টা কনফিডেন্সিয়াল রাখতে চেয়েছিলেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই বিষয়টা এতটাই গোপন যে কারণে ওই আশ্চর্য কলমের বাইরে পর্যন্ত ভুলশাল দেওয়া আছে। গুটিকতক মানুষ ছাড়া ওই কলমের আসল তথ্য কারোর কাছেই নেই। আর জানাজানি হয়ে গেলে ওই কলম চুরি হওয়ার সমূহ সম্ভাবনা। তাই এত রাগ ঠাক। বেশ, এবার থামো, আমরা রিসর্টে চলে এসেছি। যা বলেছিস, এক্ষুনি ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা হয়ে যাবে। আশেপাশে অনেক লোক, বাকি কথা রুমে ঢুকে হবে। এই তোর মামি যা রেগে হাঁটা দিল, এতক্ষণে হয়তো রুমে পৌঁছে গেছে। এই চল চল, তাড়াতাড়ি চল। রোহিণী রুমে পৌঁছলেও চাবির একটা সমস্যার জন্যে রুমের লক খুলছিল না। অগ্নিশ গিয়ে চাবিটা একটু ঠেলতেই রুমটা খুলে গেল। রুমে ঢুকে ওরা 3জন বিছানায় বসতেই একটা তুমুল শব্দে রুমের কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যেন বাইরে থেকে কিছু একটা ছুঁড়ে দেওয়া হয়েছে। সশব্দে আওয়াজে হোটেলের ম্যানেজার ছুটে চলে এলেন লোকজন নিয়ে। আরে কোনো ব্যাপার না, আমার মনে হচ্ছে বাইরে কেউ বল খেলছিল, তাই আর কি। তুমি কি আমাকে ছেলে মানুষ পেয়েছো নাকি যে যা খুশি বুঝিয়ে দেবে? এত রাত্রে কে বল খেলে? আমার কিন্তু ঠিক লাগছে না বিষয়টা। স্যার, আমার মনে হচ্ছে পাহাড়ি এলাকা, তাই হয়তো কোনো শিকারি আর কি। সব বুঝতে পারছি ম্যানেজারবাবু, আপনি নিশ্চিন্ত হন। আপনার চিন্তার কারণও বুঝতে পারছি। আমরা এই রিসোর্টেই থাকবো, বুঝলেন? আপনি স্যার মাইন্ড রিডার। সলজ্জ একটা হাসি উপহার দিয়ে ম্যানেজার লোকজন নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, স্যার, এই রুমটা সারাতে তো সময় লাগবে। আপনি পাশের ফাঁকা রুমটায় আজকে শিফট করে যান, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। সকলে বেরিয়ে গেলে রোহিণী স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন।
একমাত্র রৌনক লক্ষ্য করল তার মামু কিছু একটা লুকিয়ে নিল পায়ের বুড়ো আঙুলের মধ্যে। অন্য রুমে শিফট করার পর রোহিণী যখন রেস বার করে বাথরুমের দিকে এগোতে যাবে, তখন রৌনক বলল, আরে মামি, তুমি এখানেই থাকো না, আমি আর মামা বরং আমার রুমটায় যাই। আমার রুমটাতেও তো সকালের পর একবারও যাওয়া হয়নি। বেশ, তবে যা। আর শোন, আমার ব্যাগ থেকে একটা গুড নাইট নিয়ে যা। বেশ। বলছি গেটটা লক করে দিও। নিজের ঘরে আসার পরেই রৌনক তার মামুকে ধরল। পায়ের তলায় তখন কি আড়াল করলে মামু? আমি কিন্তু স্পষ্ট দেখেছি একটা ঢিল ছুঁড়ে দেওয়া হয়েছিল কাঁচের জানলা দিয়ে, আর সেই ঢিলের মধ্যে একটা সাদা পেপার ছিল। সবাই আসতেই তুমি সেটা আড়াল করে দাও। সত্যি জানিস, ছোটবেলা থেকে তুই যখন সব জিনিস একটু বেশি বেশি দেখতে পেতিস, তখন ভাবতাম মাথার কোনো ব্যামো আছে। কিন্তু পরে বুঝলাম তোর ব্রেনটা এক্সট্রা অর্ডিনারি। বয়সের তুলনায় তুই অনেক বেশি দেখিস, অনেক বেশি বুঝিস। পুলিশের লাইনে গেলে তুই কিন্তু অনেক দূর যাবি। এখনই বা কম কি, গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, তুমি কিন্তু কথা ঘুরিও না, দেখাও পেপারটা। অগ্নিশ পকেট থেকে সাদা দুমড়ানো মোচড়ানো একটা পেপার বার করলো। সেই পেপারের মধ্যে লাল কালিতে দুটো বড় বড় ক্রস রয়েছে, আর ক্রসের উপর দুটো মুন্ডু আঁকা। সেই মুন্ডুর ঠিক নিচে তীর দিয়ে দুটো নাম লেখা, রৌনক আর অগ্নিশ, অর্থাৎ সাবধান, এরপর তোমরাই টার্গেট। আমাদের কেউ থ্রেট করছে মামু, তাই না? হ্যাঁ, প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি চাইলেই এখন বাবাধনদের নাকানি চোবানি খাওয়াতে পারি, কিন্তু তাতে এই কেসটা জটিল হয়ে যাবে আরো। তবে ম্যানেজারবাবু সত্যি কথাই বলেছিলেন সকালে। লেপচাখাতে স্থানীয় কিছু মানুষকে দেখেই উনি সিদ্ধান্ত বদল করে ফিরে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা আর কেন এসব করছে। দেখো মামু, এই খুনগুলো যদি ভবিষ্যৎ কলমের জন্য হতো, তাহলে কিন্তু পেনটা আমরা দেখতে পেতাম না। তাছাড়া যে পেনের বিষয়ে বলা বারণ, সরাসরি সরকারের তরফ থেকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সাল বদলে দেওয়া হচ্ছে, সেই পেনের বিষয়ে অন্য কেউ জানবে কি করে? আর জানলেও পেন চুরি না করে 5টা খুন করবে কেন? কেসটা যতটা সহজ ভেবেছিলাম তেমন নয়, বড্ড জটিল ভাগনা। না মামু, আমার মনে হয় আমরা উত্তরের মধ্যেই আছি, কিন্তু চোখের সামনে বড্ড বেশি ধোঁয়াশা। তবে আমার মন বলছে একটা কোনো ক্লু আমরা পাবো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই শোন, এই হুমকির বিষয়টা তোর মামিকে কিন্তু বলিস না। একটু ভীতু আছে মহিলাটা, জানিস তো। সব শুনলে এক্ষুনি বাড়ি ফেরার তাড়া দিয়ে বসবে। কিন্তু কেসটা সলভ না করে আমি তো যেতে পারবো না। ওকে বস, কিন্তু 1000 টাকা ছাড়তে হবে তার জন্য। আপনার কাজ তাহলে পুরো অল ক্লিয়ার হয়ে যাবে স্যার। দাঁড়া, তোর হচ্ছে। অগ্নিশ রৌনককে ধরে পেটানোর ভান করতে থাকলো, আর রৌনক হাসতে লাগলো। কিন্তু রৌনক হঠাৎ অগ্নিশের মুখে হাত দিয়ে ওকে জানালার বাইরে আঙুল দিয়ে কিছু দেখালো। তারপর অগ্নিশ কিছু বুঝে ওঠার আগেই রৌনক গেট খুলে দৌড় দিল। মিনিট 3 পরে রৌনককে ফিরে আসতে দেখে অগ্নিশ জিজ্ঞেস করলো, কিরে পেলি? না, পালালো। তবে আমি ঠিক দেখেছি, কেউ নোটিস করছে। পরদিন ভোর 4টে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রৌনক তার মামুর রুমে চলে গেল। তারপর অগ্নিশের কথা অনুযায়ী ব্যাগের মধ্যে শুকনো কিছু খাবার ভরে নিয়ে ড্রাইভারকে ফোন করলো সে কোথায় আছে তা জানার জন্য। ঠিক 5টার সময় রিসর্টের বাইরে চলে আসার কথা বলল ড্রাইভার, আর নিজের কথা রেখে 5টা বাজার কিছুক্ষণ আগেই ড্রাইভার চলেও এলো। কিন্তু অগ্নিশ তখনও রুম থেকে বেরোলো না। রৌনক গাড়ির সামনে পায়চারি করতে করতে ड्राइवर के जिज्ञेस करलो, सुनो, वो गाना मुझे फिर से सुनाओ। हाँ सर, कौन सा? वो जो उस दिन तुम गुनगुन कर रहे थे, वो वाला। वो कोई गाना नहीं है साहब, वो हम लोग का लोरी है। हम बचपन से वो गाना सुनकर बड़ा हुआ। इस म्यूजियम के पास जो बस्ती है ना, वहाँ हर कोई को ये लोरी मालूम है, पर दूसरे इंसान को सुनाना गुनाह है साहब, माफ कीजिएगा। तो उस दिन क्यों गुनगुन कर रहे थे, बोलिए। हाँ,
उस दिन आप लोग जब ट्रेकिंग पे गए तो हम थोड़ा सा पी लिया, इसीलिए। क्या तुम पीकर ड्राइविंग करते हो? हम लोगों को जान से मारोगे क्या? हम आज ही कंप्लेन करेंगे तुम्हारे नाम पे। माफ कीजिएगा साहब, हम माफी मांगते हैं। एक बात बताओ, इस बस्ती में कौन लोग रहते हैं? क्या रिलीजन है सबका? साहब हम बुद्धिस्ट है। बुद्धा को मानते हो? हाँ साहब, बहुत बढ़िया इंसान था। वो इंसान नहीं, भगवान थे। এই কথায় দুই কান মুলে পিছিয়ে গেল কুলক্ষণ আর বারবার বলল, साहब वो बहुत बढ़िया इंसान था। अब समझा, तुम लोग हीन जानी हो। বৌদ্ধ ধর্মের দুটো শাখার মধ্যে হীনযানপন্থীরা যে বুদ্ধের ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না, এটা পড়েছিলাম, তবে আজ চাক্ষুষ দেখলাম। ঠিক 5:30 নাগাদ রোহিণী ও অগ্নিশ রুম থেকে বেরোলো। অগ্নিশের হাঁড়ি মুখ দেখেই রৌনক বুঝে গেল এত লেটের পিছনে কারণ কি। क्या साहब, इतनी बार फोन करके हमको आपने परेशान कर डाला और अब। বলছি বিয়ে করেছো? नहीं साहब। বিয়ে করো, হাড়ে হাড়ে টের পাবে পুরুষের কেন আধ ঘন্টা দেরি হয়। মামির কি ড্রেস সিলেক্ট হচ্ছিল না? তবে আর বলছি কি ভাগ্নে, রুমটা যে কি ভিসুভিয়াসের মতো পড়েছিল, উফ, চোখে দেখলেও কান্না পায়। উনি ড্রেস খুলে খুলে এধার ওধার করে রাখছিলেন আর আমি তুলে গুছিয়ে রাখছিলাম। না হলে রেডি হওয়ার পর রুম গোছাতে গেলে 6টা বেজে যেত। ওরা গাড়িতে উঠতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে একটা সাইকেলে করে ছুটে এলো মিউজিয়ামের গাইড মিন্টু। কি ব্যাপার মিন্টু, এত সকালে? সব ফিরছে क्या? মার গিয়া সাপ ও প্রেত মার ডালা। মিন্টুর কথা শুনে বেরোনো স্থগিত করে সকলে মিলে তখনই গাড়িতে করেই ছুটল মিউজিয়ামের দিকে। পাইনের সারি সারি গাছ আর মৃত্যুর এই বিভীষিকার কথা মনে করে রোহিণীর চোখটা ছলছল করে উঠল। অত ভোরে মিউজিয়ামের সামনে সেভাবে লোক ছিল না। স্থানীয় 2-3 কৌতূহলী মানুষ শুধু পুলিশের গাড়ি আসতে দেখে জড়ো হয়েছিলেন। তাদের ঠেলে ভিতরে ঢুকতেই প্রথমে নজর পড়ল অফিসার প্রদ্যুম্নকে। আরে আসুন 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 মিস্টার চ্যাটার্জি। ইনি তো কালকের। হ্যাঁ মিসেস চ্যাটার্জি, ইনি সেই ব্যক্তি যিনি কাল রাত্রে আপনাদের ড্রপ করে এসেছিলেন গাড়ি অবধি। মিউজিয়ামের ম্যানেজার মিস্টার বসুন্ধর মিশ্র। মামু, সেম প্যাটার্নই খুন। হ্যাঁ, পোশাক দেখে এবং হাতের আংটি দেখে শনাক্ত করা হয়েছে। মুন্ডু তো নেই। এ নিয়ে মোট 6টা খুন। মিউজিয়ামটা? হ্যাঁ, তালা মারা আছে। আগামী 3 দিন বন্ধই থাকবে। এই পুরো এলাকাটা এবারে আমরা মার্ক করে দেবো, আর এর মধ্যেই খুঁজে বের করতে হবে যে সেই খুনি কে। অফিসার, আমরা একবার মিউজিয়ামের মধ্যে যেতে চাই। হ্যাঁ, আমরা যেতে চাই। আমিও তোমাদের সঙ্গে যাব। হ্যাঁ, আপনারা চলুন আমার সঙ্গে, অসুবিধা নেই। মিউজিয়ামের বাইরে ম্যানেজারের খুন হওয়ায় বাইরেটা লাল রিবন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পুলিশ প্রশাসন ছাড়া কারোর ভেতরে ঢোকা নিষেধ। প্রদ্যুম্ন নিজে অগ্নিশদের ভেতরে নিয়ে গেল। কথা বলতে বলতে ওরা চলে এলো ভবিষ্যৎ কলমের কাছে। তারপর অগ্নিশ সরাসরি অফিসারকে বলল, অফিসার, আপনারা এই ভবিষ্যৎ কলমের কথা আমার থেকে লুকিয়ে গিয়েছিলেন কেন? এই অ্যান্টিক জিনিসের বিষয়ে লুকিয়ে যাওয়ার কোনো কারণ? স্যার, আসলে আমার উপরে চাপ ছিল। মানে বুঝতেই তো পারছেন যে এই বিষয়টা গোপনে রাখাটা ভীষণ দরকার, নইলে চোরা পাচারকারীরা তো সব জায়গায় ছেয়ে রয়েছে। যাদের থানার আন্ডারে এই মিউজিয়ামটি পড়ে সেখানকার বড়বাবু ছাড়া মেজবাবু বা সাব ইন্সপেক্টর, কনস্টেবল, হাবিলদার কারোর কাছে এই তথ্য থাকে না। কোনো পুলিশকর্তার আমলে এই তথ্য যদি বাইরে লিক হয়ে যায় তাহলে তার ট্রান্সফার থেকে শুরু করে সার্ভিসে কালো দাগ পড়া, এমনকি তাকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। সেই কারণে এই বিষয়টা আমি নিজের মধ্যে রেখেছিলাম। তবে আপনি যে বিষয়টা বুঝতে পেরে যাবেন সেটা আমি আন্দাজ করেছিলাম। এই কলমটি ঠিক কোন সময়ের? এটা 1193 সালের। তার মানে যখন ওই নালন্দা মহাবিহার ধ্বংস হয়েছিল সেই সময়? হ্যাঁ মামি। আসলে মোহাম্মদ ঘড়ির অধীনস্থ ছিলেন তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি। তিনি সেই সময় বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহার ধ্বংস করেন।
প্রথমে বাংলা, তারপর বিহার আর তারপর নালন্দা আক্রমণ চালান। সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। কিন্তু বখতিয়ার খিলজি সেনারা তার আদেশে বৌদ্ধদের হাজার হাজার পাণ্ডুলিপি গ্রন্থ আগুনে পুড়িয়ে ফেলে আর প্রচুর শিক্ষককেও হত্যা করে। জানি, নিজের ধর্মবিরুদ্ধ কোনো কিছুকেই তিনি সহ্য করতে পারতেন না। কিন্তু কি অদ্ভুত না, যে কোনো ধর্মই সবসময় সহনশীলতার কথা, শান্তির কথা বলে, কারণ সব ধর্মের লক্ষ্য তো এক, সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, মনুষ্যত্ব থেকে ধীরে ধীরে দেবত্বের পর্যায়ে ওঠা। কিন্তু ধর্মকে ঠিক মতো না বুঝে একদল কিভাবে লড়াই করে, তাই না? ওই যে বললি, প্রকৃত শিক্ষাটা সবার মধ্যে তো থাকে না। যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, সে সনাতনী হোক, ইসলামী হোক, বৌদ্ধই হোক বা শিখ জৈন, তারা সব সময় সকল ধর্মকে, সকল বিরুদ্ধ মতকে সম্মান জানায়। আচ্ছা অফিসার, এই ভবিষ্যৎ কলমটা তৈরি হলো কিভাবে? আপনি একদম ঠিক প্রশ্নটাই করেছেন ম্যাডাম। আসলে সেই সময়ে কোনো একজন বৌদ্ধ সাধক এই কলম তৈরি করেন। এই কলমে নাকি প্রাণ আছে, তা ভবিষ্যৎ লিখতে পারে। কিন্তু ভুল হাতে গেলে এই কলমের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। আদৌ এই কলম ভবিষ্যৎ লিখতে পারে কি না তা জানি না, তবে এই কলম বৌদ্ধ সাধকের নির্মিত। সেটাই কলমের গায়ে থাকা কিছু সাংকেতিক অক্ষরেই বোঝা যায়। তাছাড়া কলমের সময়কালটাও সাংকেতিকভাবে কলমের পিছনে খোদাই করা আছে। আমরা কলমটাকে এমনভাবেই ঘুরিয়ে রেখেছি যাতে এখানে আসা মানুষজন বিষয়টা বুঝতে না পারেন। তবে এই কলম তো এইখানেই রয়েছে। আমার মনে হয় খুনের সঙ্গে এই কলমের কোনো যোগ নেই। আছে। মানে? কাল আধো অন্ধকারে কলমটা দেখলেও কালকের কলম আর আজকের কলমের মধ্যে একটা পার্থক্য আছে। কাঁচের বয়ামে রাখার জন্য কাঁচের ফাঁক গলে কিছু ধুলো আগের দিন কলমের ঢাকনাতে পড়েছিল, আজ সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, কাল ম্যানেজার রাত্রেবেলায় খুন হন, আজ সকাল থেকে কেউ মিউজিয়াম খুলে কলম পরিষ্কার করেনি, তাহলে কলমের ধুলোটা কোথায় গেল? অগ্নিশও তাকিয়ে দেখল কলমটার দিকে। চারদিক থেকে ভিন্ন ভিন্ন ভাবে দেখে এইবার অফিসারকে সে বলল, কাল রাত্রে কলমটা কেউ চুরি করেছে। হয়তো সেই কারণেই ম্যানেজারকে খুন করা হয়েছে, বা এমনও হতে পারে ম্যানেজার কলম চোরকে দেখতে পেয়েছিলেন। আপনারা এসব কি বলছেন? মানে কলম তো চোখের সামনেই রয়েছে। অফিসার, আমার মনে হচ্ছে এরা ঠিক কথাই বলছে। এখানে থাকা কলমটা হয়তো নকল। আপনার বিশ্বাস না হলে চেক করে নিতে পারেন, কলম তো সামনেই রয়েছে। অগ্নিশের কথায় চাবি ঘুরিয়ে কাঁচের ডালা খুলে বাক্সশুদ্ধ কলমটাকে বের করল অফিসার প্রদ্যুম্ন। কলমটাকে পেছনে ঘোরাতেই চোখ কপালে উঠল তার। ও মাই গড, মিস্টার চ্যাটার্জি, এটার পিছনে তো শালটা নেই। এটা তো সেই ভবিষ্যৎ কলম নয়। কিন্তু কিভাবে কি হলো? মানে দাঁড়ান, আমি সিসিটিভি চেক করি। লাভ নেই, সিসিটিভি ক্যামেরা নষ্ট করা আছে, চোর এতটাও বোকা নয়। ও, আমার টাইমে এটা হলো। আমার তো সার্ভিস ব্রেক হয়ে যাবে, সাসপেনশনও হতে পারে। প্লিজ প্লিজ অগ্নিশ, আপনি আপনি কিছু একটা করুন। ডোন্ট ওয়ারি, এই কথাটা এখন আমাদের মধ্যেই থাকবে। আমাকে 2 দিন সময় দিন, ততদিন লাল রিবন দিয়ে সবটা বেঁধে রাখুন। এখানে ঢোকা নিষেধ বলে জানিয়ে দিন সবাইকে, আর পুলিশ পোস্টিং করুন। এখনই হায়ার অথরিটিকে জানাতে হবে না। ট্রাস্ট মি, আমি ভবিষ্যৎ কলম খুঁজে আনবো। মিস্টার চ্যাটার্জি, একটু এদিক ওদিক হলে কিন্তু। এদিক ওদিক কিচ্ছু হবে না, আপনি ভরসা রাখুন। আমার হাজব্যান্ড কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেন না। রোহিণীর দিকে তাকিয়ে অগ্নিশ মুচকি হাসল। তারপর অফিসার প্রদ্যুম্ন অগ্নিশের সঙ্গে একবার হ্যান্ডশেক করলেন। এরপর অগ্নিশরা মিউজিয়াম থেকে বেরিয়ে এলো। তবে মিউজিয়াম থেকে বেরোনোর পর রোহিণীর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। একদিকে মৃত্যুর বিভীষিকা আর অন্যদিকে ঘুরতে যাওয়ার আনন্দ মাটি হওয়ায় তার মুখটা যেন একদম শুকনো হয়ে গেল। বিষয়টা অগ্নিশ লক্ষ্য করে বলল, চল এবার তবে যাওয়া যাক। কোথায় যাবে? কোথায় আবার? ঘুরতে। এই সবে তো 6:30 বাজছে। আমি ড্রাইভারকে ফোন করে বলছি আজকের প্ল্যানিংটা, ও গাড়িটা একটু এগিয়ে এদিকে নিয়ে আসুক। এখন লাল ঝামেলা বস্তিতে যাওয়া যাবে? দেখো, এখন বেরোলে ওখানে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। তার থেকে বরং আজ কাছের একটা ভিউ পয়েন্ট দেখে আসি। বেশ তো, চলো না, কোথাও একটা গেলেই হলো।
এত রক্ত মৃত্যু দেখে মনটা খুব ভার লাগছে। সেই জন্যই তো বলছি মনটাকে হালকা করা দরকার। যে কোনো কাজের আগে মনের একটা রিফ্রেশমেন্ট দরকার হয়। চলো ঘুরে আসি। মামু, আমরা তবে আজ কোথায় যাব? আলগারা, এটা একটা অফবিট জায়গা। আচ্ছা, এই গ্রামে তো ঝান্ডিদারা বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়। হ্যাঁ, 40 থেকে 45 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে যাব। ওখানে আরও বেশ কয়েকটা জায়গা আছে, সেগুলো ঘুরে ফিরে সন্ধ্যের দিকে ফিরব। তাহলে ব্রেকফাস্ট আর লাঞ্চটা আজকে বাইরেই সারা হবে, কারণ রিসর্ট পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে বলছো। হ্যাঁ, আজ ব্রেকফাস্ট আর লাঞ্চটা বাইরেই সেরে নেবো। হ্যাঁ, দাঁড়াও, আমি ড্রাইভারকে ফোন করছি। মুহূর্তে রোহিণীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে এলো। গাড়িতে যেতে যেতে উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকলো রোহিণী। অগ্নিশের রৌনক তাকে বিভিন্ন জায়গা দেখিয়ে সেখানকার খাদ্যাভ্যাস, বৈশিষ্ট্য ও মানুষের জীবনযাপন সম্পর্কে বলতে থাকলো। তবে অগ্নিশ 40-45 মিনিট বললেও আলগারা পৌঁছতে 1 ঘন্টা 15 মিনিট লেগে গেল। তারপর সানসেট পয়েন্ট, সাম্পালদারা, টেন্ডারবং ঘুরে দুপুর 1টা নাগাদ তারা একটা হোটেলে পৌঁছলো লাঞ্চ করতে। ওরা স্টার্টারে মোমো আর মেইন কোর্সে ভুটকো ভাত অর্ডার করেছিল। ডিম আর চিকেন সসেজ মিশিয়ে নেপালি রেসিপির সুস্বাদু ফ্রাইড রাইস, সাথে আলু কা আচার। খেতে খেতে রৌনক বলল, মামু, আমার খুব ইচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার। কিন্তু এই মুহূর্তে তো সেটা হচ্ছে না। কিন্তু কেন? বেচারার কত শখ, এদিকে আশা থেকে বলে যাচ্ছে হবে না কেন শুনি। আসলে আজকে একটু জ্যাম আছে ভাগ্নে, আমরা এরপর রামধুরা যাব। মন খারাপ করিস না রু, আজ তো দেরি করে বেরোলাম, এখন তো আছি, বেরোবার আগে একদিন বরং। বলছি তোমাদের আর কিছু লাগবে না তো? আমি বিলটা তাহলে পে করে দিচ্ছি। হ্যাঁ না, তবে শেষে একটা করে ফুম্বি হলে মন্দ হতো না। আমি নেটে দেখেছি মুগ ডাল থেকে তৈরি এই ঠান্ডা হলুদ রঙের জেলি জাতীয় খাবারটি কালিম্পংয়ের রাস্তার ধারের দোকানগুলোতে বেশ জনপ্রিয়। বেশ, তো এখানে বিল না বাড়িয়ে বরং যাওয়ার পথে রাস্তার ধারে কোনো দোকান থেকে কিনে নেব। রামধুরা দামসাংরি হয়ে রিসর্টে ফিরতেই রাত 8টা। এরপরে ঘরে এসেই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে অগ্নিশ চ্যাটার্জি রৌনকের রুমে চলে এলেন। সকালে একটা বিষয় খেয়াল করলি? কি বলো তো মামু? তুই খেয়াল করিস নি, এটা হতেই পারে না, আমার থেকে শুনতে চাইছিস। সারাটা দিন মাথায় টুপি পরা, চোখে কালো সানগ্লাস দিয়ে একটা লোক আমাদের ফলো করছিল। তার মুখের আদলটা অনেকটা বুদ্ধিস্টদের মতো। আর তুমি ন্যাশনাল পার্কটা ইচ্ছে করে স্কিপ করে গেলে। হ্যাঁ, ওখানে আমাদের জন্য ফাঁদ পাতা হয়েছিল, ঢুকলে আর জ্যান্ত বেরোতাম না। ওই লোকটা যেভাবে ফলো করছিল তাতেই আমার সন্দেহ হয়। আমি প্রদ্যুম্নকে আমাদের আজকের প্রত্যেকটা ভিউ পয়েন্ট আগাম জানিয়ে দিই, এবং প্রদ্যুম্ন সেগুলো স্পেশাল ফোর্স দিয়ে চেক করে আমাকে মেসেজ করতে থাকে। ওদের কতগুলো স্টাফ সিভিল ড্রেস পরে ঘুরছিল, তারাই নোটিশ করে ন্যাশনাল পার্কে সন্দেহজনক কয়েকজন ঘুরছে ও ফোনে কথা বলছে। তারপর তাদের চেক করতে ছলি থেকে রুমাল, মানে পিস্তল, ক্লোরোফর্ম এসব পাওয়া যায়। প্রদ্যুম্ন ওদের অ্যারেস্ট করেছে, কিন্তু ওরা মুখ খুলছে না। আমার অনুমান ওরা খুলবেও না। হয়তো আজ রাতেই পুলিশ কাস্টাডিতেই ওরা খুন হয়ে যাবে, এমনটা আমারও অনুমান। তাই আমি প্রদ্যুম্নকে বলেছি ওদের ছেড়ে দিয়ে কড়া নজর রাখতে। আচ্ছা, এই কারণেই কি ড্রাইভার ঘুরে ঘুরে ওই রাস্তাগুলো যাচ্ছিল, যাতে লেট হয় তোমার ইনস্ট্রাকশনে? হ্যাঁ, তামসাং গড়িতে মামি আর আমি যখন লেপচা রাজাদের দুর্গ দেখছিলাম, তখন একটা দীর্ঘ সময় তোমাকে দেখতে পাওয়া যায়নি। আমি তোমাকে ফোন করলে তুমি বলো তোমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তাই আমরা যেন এগিয়ে যাই। কিন্তু কথাটা আমার ঠিক বিশ্বাসযোগ্য লাগেনি। কেন জানি না, মনে হচ্ছে পুরোটাই তোমার প্ল্যান ছিল। গতকাল আমি বরুণ আঙ্কেলকে ফোন করি। বরুণ আঙ্কেল তখন আমাকে বললেন, তোমার যা কেস হিস্ট্রি বলছো তাতে করে তোমার দামসাংগড়ি যাওয়া উচিত। কালিম্পং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এবং পেডংয়ের কাছে সিলারিগাঁওয়ের কাছাকাছি এই দুর্গটি অবস্থিত। ওখানে কেন যেতে হবে আঙ্কেল? ওখানে কি আছে?
দামসাঙ্গড়িতে লেপচা রাজারা থাকতেন, আর লেপচা সংস্কৃতির মধ্যে বৌদ্ধ ধর্মের বেশ প্রভাব ছিল, তাই ওখানে এখনো বৌদ্ধ ধর্মের উপাসনালয় রয়েছে। গ্রেট! এই কারণেই তো আমার মাথা যখন কাজ করে না তখন তোমাকেই ফোন করি। আচ্ছা, তুমি আমাকে পুরো ঠিকানাটা বলো তো, আমি ফোন ধরে আছি, সবটা লিখে নিচ্ছি। লেখো। দামসাঙ্গড়ি থেকে কিছুটা গেলেই লেপচা রাজাদের দুর্গগুলো পাবে, আর তার ঠিক কিছুটা দূরেই পাথরের স্তম্ভগুলো দেখবে। ওগুলো আসলে চোটেন, মানে বৌদ্ধ উপাসনালয়। এইভাবে বরুণ আঙ্কেল আমাকে ডিটেলসে সবটা বলে দেয়, যেটাতে খুব সুবিধা হয়। এক সেকেন্ড মামু, তার মানে আজকে আলগারার দিকে যাওয়াটা তোমার প্রথম থেকেই প্ল্যান ছিল? মিউজিয়ামের খুনের ঘটনাটা না হলেও আমরা ওদিকেই যেতাম, তাই তো? হ্যাঁ, কাল রাতে আঙ্কেলের সঙ্গে কথা বলে আমি সেই অনুযায়ী প্ল্যান করি। তোর মামি ঠিক সময় রেডি হতে পারবে না সেটা আমি ভালো মতোই জানতাম। তখন শেষ মুহূর্তে ট্রাফিকের দোহাই দিয়ে আলগারার দিকেই চলে আসতাম। তবে এই খুনটা আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছে বলতে পারিস। তারপর বলো, গিয়েছিলে বরুণ দাদুর কথা অনুযায়ী? হ্যাঁ, আঙ্কেলের কথা অনুযায়ী বৌদ্ধ উপাসনালয় মানে সেই চোরটেনকে বাঁ হাতে ফেলে একটা সরু গলির মধ্যে ঢুকে যাই আমি। বেশ কয়েকটা প্রাচীন বটগাছের পর একটা ছোট্ট ঘর দেখতে পাই। সেই ঘরের মধ্যেই ছিলেন লামহাং, একজন বুদ্ধিস্ট। তার বয়স আনুমানিকভাবে 90-এর ঊর্ধ্বে। আমাকে দেখে প্রথমেই তিনি বেশ বিরক্ত হলেন, কিন্তু বৌদ্ধ বিহার ধ্বংস নিয়ে আমি গবেষণা করছি এই কথা উল্লেখ করতেই ওনার চোখ দুটো জ্বলে উঠল। এরপর তিনি আমাকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। আরে গৌরচন্দ্রিকা ছেড়ে সবটা খুলে বলো না মামু। শোন তবে। কে তুমি? কি চাই এখানে? আমি আসলে ইতিহাস বিষয়ে জানতে এসেছি, আপনাদের পূর্বপুরুষের ইতিহাস। কিভাবে চেনে? আর আমি বা তোমাকে বলবো কেন? দেখো, আমার সময় নষ্ট করো না। যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। কিন্তু আপনি না বললে আমার গবেষণাটা যে অসম্পূর্ণ রয়ে যাবে, ইতিহাসের সমস্ত সত্যি চাপা পড়ে যাবে, এটা কি আপনি চান? কি নিয়ে গবেষণা তোমার আমি জানতেও চাই না। তুমি আসতে পারো। আমি বৌদ্ধ বিহার ধ্বংস নিয়ে গবেষণা করছি। কি বললে? আরেকবার বলো। বৌদ্ধ বিহার ধ্বংসের ইতিহাস। আমি আসলে পেশায় একজন শিক্ষক, ইতিহাসের অধ্যাপক। তাই আর কি ইতিহাস নিয়ে চর্চা করি, লিখি। বসো এখানে, বলো কি জানতে চাও? ভবিষ্যৎ কলম নিয়ে জানতে চাই আমি। আপনি আমাকে সন্দেহ করবেন না, আপনি চাইলে আমি স্থানীয় পুলিশ অফিসারের সঙ্গে আপনার কথা বলিয়েও দিতে পারি। আসলে আমার অনুমান ওই কলমকে কেন্দ্র করেই মিউজিয়ামে একের পর এক খুন হচ্ছে। তুমি গোয়েন্দা? শখের গোয়েন্দা বলতে পারেন, তবে কার্ড আছে, আপনি দেখবেন। দরকার নেই, তোমার মুখে একটা অদ্ভুত জ্যোতি আছে। তুমি যে সৎ তা বুঝতেই পারছি। শোনো তবে, যাকে তুমি ভবিষ্যৎ কলম বলছো তার আসল নাম হলো বোধিমার্গ। বোধিমার্গ মানে যা জ্ঞানের পথ দেখায়? হ্যাঁ, এই কলম শুধু একটা কলম নয়, এই কলমকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৌদ্ধ বিহার ধ্বংসের ইতিহাস। ভারতের ইতিহাসে এই কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমি কলমটি দেখেই বুঝেছি, কিন্তু আরও কিছু ইতিহাস আছে এই কলমের যা আমার অজানা। আমি সেটাই জানতে এসেছি। ভগবান বুদ্ধের নির্বাণ লাভ করবার পর বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান শাখায় বিভক্ত হয়ে যায়। যারা মহাযান তারা বিশ্বাস করেন বুদ্ধ হলেন ভগবান। অন্যদিকে হীনযানীরা মনে করেন ব্যক্তিগত সাধনার দ্বারা যেমনভাবে বুদ্ধ অমরত্ব লাভ করেছেন তেমনভাবে সবাই করতে পারে।
এই মতবিরোধ নিয়ে যখন বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে গেল, ঠিক সেই সময় পূর্ব ভারতের সীমান্তে প্রাচীন বিহারের এক আশ্রমে মহাযান মতে বিশ্বাসী এক বুদ্ধিস্ট ধর্মানন্দ তার সমগ্র জীবনের জ্ঞান এবং তপস্যার দ্বারা স্বপ্নলব্ধভাবে লাভ করেন এই বোধি কলম। বুদ্ধিস্ট ধর্মানন্দ তার জ্ঞান ও প্রজ্ঞা থাকবে, এ তো স্বাভাবিক, কিন্তু স্বপ্নলব্ধভাবে ভবিষ্যৎ কলম পাওয়ার ব্যাপারটা ঠিক বুঝলাম না। তোমাদের সনাতন ধর্মে যেমন স্বপ্নাদেশ বলে বিষয় থাকে, স্বপ্নে তোমরা দৈব আদেশ পাও, এও খানিকটা তেমন। সাধনার এক গভীর পর্যায়ে সাধক দৈব আদেশ পায়, তবে সেটা স্বপ্ন না বাস্তব সেটা অনুভব করার মতো বোধ তার লুপ্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি বলুন। হ্যাঁ, এই বোধি কলম প্রয়োগের ক্ষেত্রে কিছু নির্দেশ ছিল। সেই সকল নির্দেশগুলি পালি অক্ষরে লেখা ছিল। সেই পালি অক্ষরের হিন্দি অনুবাদটা আমি তোমাকে বলছি। जय जन का माथा मिले सब जाता, अब खुलेगा बोधि का पता, खुलेगी सब अंधेरी का जला, अगर भूल लोक ले गई तो बोधि पाला। ধাঁধার মতো শুনতে লাগছে, এর মানে কি? এর মানে কি তা আমিও জানি না। মামু, এই হেঁয়ালিটা আমি আগেও শুনেছি ড্রাইভার দাদার মুখে। তিনি এটাকে লরির মতো গাইছিলেন। ওনাদের যে বস্তিটা আছে সেখানে নাকি সবাইকে এই গানটা শেখানো হয়। ঠিক শুনেছিস? হ্যাঁ, আমার মনে হয় এই লরিটার কোনো মানে আছে। সেটা না হয় পরে ভাবা যাবে। তুমি আগে বলো তো, ওই বুদ্ধিস্ট লামহাং আর কি কি বললেন? হ্যাঁ শোন, উনি ভবিষ্যৎ কলমের এই নির্দেশিকার সঙ্গে সঙ্গে বললেন ধর্মানন্দের কথাও। ধর্মানন্দ পথিমার্গের মধ্য দিয়ে বখতিয়ার খিলজির বাংলা ও বৌদ্ধ বিহার আক্রমণের প্রসঙ্গে আগাম জানতে পারেন। তিনি একদিন সকালবেলা মঠের সমস্ত সাধকদের ডেকে বলেন, শোনো তোমরা, আমি ধর্মানন্দ বলছি। ভবিষ্যতে এই মঠকে আমরা বাঁচাতে পারবো না যদি আমরা এখন থেকে সঙ্গবদ্ধ না হই। কি বলছেন গুরুদেব? হ্যাঁ রামসাং, আমি বোধি মার্গের মাধ্যমে ভবিষ্যৎ দেখেছি। একটি দুর্গ ভেবে ভুল করে এই বৌদ্ধ মঠটিকেও পুড়িয়ে ফেলবে খিলজির সৈন্যরা। তাই আমি এই আশ্রমের সমস্ত সন্ন্যাসীদের সতর্ক করছি, তোমরা সতর্ক দৃষ্টি রেখো। আর ব্রজেশ্বর। হ্যাঁ বাবা, বলুন কি আদেশ? তুমি আমার সন্তান, তবে এই মঠের সকল সন্ন্যাসীও কিন্তু আমার সন্তান তুল্য। তুমি দেখো কোথাও যেন কোনো বিভেদ তৈরি না হয়। আমাদের সঙ্গবদ্ধ হতেই হবে, নইলে সমূহ বিপদ। আমরা এইসব কথা কিছুই মানছি না, এসব মিথ্যা। দেখো, আমরা মহা জানি আর তোমরা হীন জানি। আমাদের পথ আলাদা, তবু লক্ষ্য কিন্তু এক, উত্তরণ। সন্তান তুল্য তোমাদের বিপদে ফেলে আমার কি উত্তরণ সম্ভব, না নির্বাণ সম্ভব? তাই বলছি, ধীর স্থিরভাবে ভাবো, আর কোনো প্ররোচনায় পা দিও না। মতভেদ ভুলে আমাদের নিজেদের বাঁচাতে হবে। বৌদ্ধ ধর্মের জন্য এক মহা সংকট উপস্থিত হতে চলেছে। ধর্মানন্দ, ব্রজেশ্বর ও আমার পূর্বপুরুষ রামসাং সহ মহাযানী সাধকরা আশ্রমের মধ্যে সমস্ত বিভেদ ঘুচিয়ে এক মিলনের পরিবেশ তৈরি করেছিলেন। কিন্তু হিনজানি সাধক বীরানন্দ আশ্রমের সকলকে ধর্মানন্দের বিরুদ্ধে উস্কে দিয়ে
এক বিভেদ নীতি বজায় রাখতে চেষ্টা করেন, কিন্তু তিনি তার কাজে সফল হন না। তখন হিংসাবশত এক রাত্রে বীরানন্দ সকল সাধকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বখতিয়ার খিলজির এক বিশ্বস্ত সৈন্য রহমত খানকে জানায়, আমি বীরানন্দ, আমি মিথ্যে বলি না। আমার কাছে একটা গুপ্ত তথ্য আছে। তুমি খিলজি অবধি এই খবর পৌঁছে দিলে অনেক ইনাম পাবে। আরে তাই নাকি? কি সেই গুপ্ত তথ্য শুনি। ধর্মান্ধদের এই যে মঠ দেখছ, তা আসলে মঠ নয়। বলো কি ভায়া? তবে এই মঠ আসলে গুপ্ত প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে খিলজির বিরুদ্ধে সশস্ত্র অভিযানের প্রস্তুতি চলে প্রতি রাতে। এই খবর তো তাহলে পৌঁছে দিতেই হয়। তোমাকে বহুত শুক্রিয়া। সেই রাত্রেই খিলজির বাহিনী বৌদ্ধ মঠটি ভেঙে গুঁড়িয়ে ফেলেন। ধর্মের সমস্ত পাণ্ডুলিপিকে চোখের সামনে পুড়তে দেখে যোগের মাধ্যমে দেহত্যাগ করেন ধর্মানন্দ। আর তার উত্তরসূরি ব্রজেশ্বর সেই সময় থেকে নিখোঁজ হয়ে যায় এই বোধিমার্গ নিয়ে। তবে বছরের একটা নির্দিষ্ট তিথিতে ব্রজেশ্বর এই কলম নিয়ে হিমালয়ের এক প্রাচীন গুহায় অবস্থান করতেন এবং বিভিন্ন সময়ে ব্রজেশ্বরের বংশধররা সেখানে মিলিত হতেন। এরপর সময়ে বয়ে গেল দীর্ঘকাল। ব্রিটিশদের শাসনকাল শুরু ও শেষ উভয়ই ঘটে গেল। দেশ স্বাধীন হল। বিভিন্ন টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে ব্রজেশ্বরের কোনো উত্তরসূরি সিদ্ধান্ত নিল এই বোধিমার্গ বা ভবিষ্যৎ কলমকে সরকারের সংরক্ষণে রাখাটাই একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত হবে। তারপরেই সেটা মিউজিয়ামে আসে। গায়ে কাঁটা দেওয়া ইতিহাস মামু। সে আর বলতে, কিন্তু এখনো তো আসল খবরটাই তোকে দিইনি ভাগনা। আর কি আসল খবর? দেখ, লামহাংয়ের থেকে যা কিছু শুনলাম তা চমকপ্রদ ইতিহাস হলেও আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যখন জানতে পারলাম ভবিষ্যৎ কলম মিউজিয়ামে রাখা থাকলেও ব্রজেশ্বরের কোনো না কোনো বংশধর বা উত্তরসূরি বা শিষ্য এখনো এই কলম রক্ষা করে চলেছে গোপনে। তাই যদি হয় তাহলে তো হ্যাঁ, তোর মতো আমার সন্দেহ এখানে। যদি ব্রজেশ্বরের বংশধর এখনো এখানে থেকে থাকে, তবে বিশ্বাসঘাতক বীরানন্দের বংশধর নিশ্চয়ই রয়েছে, আর তারা নিশ্চয়ই এখন এই ভবিষ্যৎ কলম নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। তারাই হয়তো এই গুপ্তঘাতক, তারাই হয়তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভয় দেখিয়ে চলেছে। কিন্তু তারা কারা, এর উত্তর আমার জানা নেই। মামু, তুমি চিন্তা করো না। আমার মনে হচ্ছে এই ধাঁধাটার মধ্যেই আমরা সব উত্তর পেয়ে যাব। কিন্তু এখন মাথা খুলবে না, বুঝলে? এক কাপ ব্ল্যাক কফি অর্ডার দিলে কেমন হয়? তারপর বরং পাহাড়ি এলাকায় দুজনে মিলে হাঁটতে বেরোবো। এত রাতে? বেশ, তুই যখন বলছিস না হয় যাব। তবে তার আগে আমি বরং ম্যানেজারকে ফোন করে এক কাপ ব্ল্যাক কফির কথা বলে দিই। কিন্তু তোর মামি আবার আমাদের খোঁজে এখানে না চলে আসে, তাহলেই মুশকিল। দেখো, আমার মনে হয় না মামি আসবে। মামি ভাববে তুমি আমার ঘরে শুয়ে পড়েছো। আমি বরং একটা ফোন করে দিই। হ্যালো। হ্যাঁ, বলো। এই, আমি আর রু একটু তাস খেলছি, তুমি এসো না, তিনজনে মিলে খেলা যাবে। আমার খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, তুমি তাহলে রেস্ট নাও, আমি সেরকম হলে এই রুমেই শুয়ে পড়বো। হ্যাঁ আচ্ছা, কিন্তু কিন্তু রুয়ের শরীর ভালো আছে তো? অনেকটা জার্নি হয়েছে তো আজ। না, ও ঠিক আছে, এই তো পাশেই আছে। দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ মামি, এই আমরা একটু তাস খেলছি গো, তুমি রেস্ট করো। রাখছি। হ্যাঁ, ওকে, গুড নাইট। রোহিণীকে সুন্দর করে ম্যানেজ করে
এরপর মামা ও ভাগ্নে দুজনে মিলে ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে পড়ল রাতের জঙ্গলে। জঙ্গলে কিছুটা দূর যাওয়ার পর রৌনকের মনে হলো দুটো চোখ যেন দূর থেকে তাকে দেখছে। মামুকে বিষয়টা বলতে গিয়ে পিছন ফিরতেই মাথায় একটা লাঠির বাড়ি অনুভব করে চিৎকার করে পড়ে গেল সে। তার যখন জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারল সে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। তার দুটো হাত আর পা দড়ি দিয়ে বাঁধা, আর পুরো ঘরটাতে দুটো জ্বলন্ত মোমবাতি ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। কোথায় আছে সেটা না বুঝলেও সে যে কিডন্যাপ হয়েছে সেটা বুঝতে তার বিন্দুমাত্র অসুবিধা হলো না। মাথায় আঘাতের স্থানটাতে তার যন্ত্রণা বোধ হলো, কিন্তু হাত দেওয়ার উপায় নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে হাতে খাবার নিয়ে এগিয়ে এলো এক তরুণী। রৌনক দেখে বুঝতে পারল এই মেয়ে তার সমবয়সী। আপনার খাবার রইল, খেয়ে নেবেন। আমার খিদে নেই। আপনি তো খেয়ে বেরিয়েছেন কাল রাত্রে। অন্ধকার ঘর বলে বুঝতে পারছেন না। সকাল কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার খাবার লাগবে না, আপনি নিয়ে যান। রাগ করে বিশেষ কিছু ফল হবে না। আমি খাবার রেখে গেলাম, খিদে তেষ্টা পেলে দরজার কাছে গিয়ে ডাক দেবেন, হাত দুটো খুলে দেব। তবে পালানোর চেষ্টা করবেন না ভুলেও। তুমি আমারই বয়সী হবে, তুমি করেই বলছি। আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন, কিসের জন্য? দেখুন, আপনাকে ওরা কেন বেঁধে রেখেছে সেটা আমার জানা নেই। তবে এটুকু জানি যে আপনি যদি পালানোর চেষ্টা করেন তবে আপনার সঙ্গে সঙ্গে আপনার মামা এবং মামি দুজনকে শেষ করে ফেলা হবে। মামা মামি দুজনেই এখানে? সেটা কি করে হয়? মামি তো রুমে ছিল। আপনার মামি আপনাদের খুঁজতে জঙ্গলে বেরিয়েছিল, তখনই এদের দেখতে পেয়ে যায়। এরা তখন আপনাকে অজ্ঞান করে গাড়িতে তুলছিল। আপনার মামিকে কিডন্যাপ করা এদের প্ল্যানিং ছিল না, কিন্তু আপনার মামি সবটা দেখে ফেলায় এরা তুলে আনে। ডেঞ্জারাস। হ্যাঁ, এরা ডেঞ্জারাস। শোনো, তুমিও কি এদের মধ্যেই রয়েছো? না, আমি কোনো এককালে আপনাদের মতোই সভ্য সমাজের ছিলাম। আমাকেও এরা অপহরণ করেছিল। পালানোর চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু পালিয়ে যাবই বা কোথায়? মনে হয়েছিল সভ্য সমাজের জন্তুদের চাইতে এরা অনেক ভালো। এরা তো শুধু জন্তুর মুখোশ পরে থাকে, কিন্তু আসলে খেতে পড়তে দেয়। আমি এদের জন্য রান্না করি, আর যখন যাদেরকে তুলে নিয়ে আসা হয় এই আপনাদের মতন, তাদের জন্য আমি রান্না করে দিই। কি বললো মেয়েটা? জন্তুর মুখোশ পরে থাকে? প্রথম যেদিন মিউজিয়ামে গিয়েছি সেদিন মিস্টার মিশ্রও বলেছিলেন যে রুমন যখন খুন হয় তখন তার গোটা গায়ে এমন আঁচড় ছিল যে মনে হয়েছিল এ কাজ কোনো বন্য জন্তুর। এমনকি মিস্টার মিশ্রর মুন্ডহীন ধরটাও ঠিক এমনভাবেই রাখা ছিল। তবে কি এই সবটা একটাই গোষ্ঠী করছে? বন্য জন্তুর মুখোশ পরে তারা এই কাজ করছে যাতে কারোর উপর সন্দেহ না হয়। কিন্তু এদের মাথার উপর কি আছে? রৌনক বুঝে গেল যেভাবেই হোক এই মেয়েটিকে বোঝাতে হবে। তোমার নাম কি? ঈশা। দেখো, আমার মামা একজন প্রফেসর, এছাড়াও উনি একজন গোয়েন্দা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ওনার যোগাযোগ আছে। তুমি যদি আমাদের একটু সাহায্য করো তাহলে আমরাও তোমাকে একটা নতুন জীবন দিতে পারি। লোভ দেখাচ্ছেন? লোভ নয়, সত্যি। তুমি কতদূর পড়াশোনা করেছো জানি না, তবে কথাবার্তা শুনে মনে হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাশ করেছো। একটু ভেবে দেখো, এভাবে কতকাল চলবে? তাছাড়া তুমি যাদের মাঝখানে আছো তারা অসামাজিক। একটা নয়, 6টা খুন করেছে ওরা। এদের সঙ্গ দেওয়ার জন্য তুমিও কিন্তু অপরাধী হয়ে যাবে। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান। তুমি এতকাল একা ছিলে তাই পালানোর কথা ভাবনি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাদের সঙ্গে যেতে পারো। শহরে অনেক এনজিও আছে যারা তোমাদের নিয়ে কাজ করে। তাছাড়া তুমি কোনো হাতের কাজ শিখে নিজের মতো করে জীবন চালাতে পারো। যদি মনে হয় পড়াশোনা করবে সেক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু শুধুমাত্র
দুটো খাওয়া পড়ার জন্যে অন্যায়কে মেনে নিও না, এটা আমার অনুরোধ। ঈশার মনে হলো কত কাল সে এরকম ভালো কথা শোনেনি। সেই কোন ছোটবেলায় তার একটা পরিবার ছিল, সে পরিবারে তার কিছু মানুষ ছিল যারা তার বড় আপন। তারা তাকে এভাবেই স্বপ্ন দেখাতো। সেসব স্বপ্ন তো কবেই ধুয়ে মুছে গেছে, আবার কি সে স্বপ্ন দেখার ভুল করবে? পরক্ষণেই ঈশার মনে হলো ছোটই জীবনে সেভাবে তার ভালো কোনো কাজ করা হয়ে ওঠেনি। এতকাল ধরে কিছু খুনিদের সে খাইয়ে এসেছে, আজ কি সে ভালো কিছু করবে? কিন্তু পরক্ষণেই তার আজন্ম লালিত ভয় তাকে থামিয়ে দিল। রৌনককে খাওয়ার জন্য হাত দুটো খুলে দিলেও ঘর থেকে বেরিয়ে গেটে বাইরে থেকে তালা দিয়ে দিল। রৌনক এমন কিছুই আশা করেছিল, তাই সে হতাশ হলো না। ঘরের বাইরে একটা জন্তুর মুখোশ মুখে পড়ে পাহারা দিচ্ছিল ড্রাইভার কুলকান্দ। ঈশা বেরিয়ে আসায় কুলকান্দ তাকে বলল, वो छोकरे से इतना बात क्यों कर रही थी? वो बहुत नखरा कर रहा था, कहा कि भूख नहीं है। खाना उसे पड़ेगा। बड़ा भाई बोला है आज रात उसके लिए आखिरी रात होगी। मतलब? तूने देखा नहीं क्या इससे पहले क्या हुआ था वो 6 लोगों के साथ? उसके साथ भी वही होगा। फिर से? और कितना? यही आखिरी है, कहा है बड़े भाई ने। ঈশা একটা দীর্ঘশ্বাস আড়াল করল। ওদিকে জঙ্গলের মধ্যে জন্তুর মুখোশ পরে দাপিয়ে বেড়াচ্ছে বড়ে ভাই। জন্তুর মতো বড় বড় তীক্ষ্ণ নখ তার। এই নখে বিষ দিয়েই সে এত মানুষকে মেরেছে, অথচ সবাই ভেবেছে সব জন্তুতে করছে। নিজের বুদ্ধির প্রতি অহংকারে মুখের মধ্যে একটা শয়তানি হাসি খেলে গেল তার। অন্ধকারের মধ্যে সে হাসি দেখলেও গা কেঁপে ওঠে, ঘেন্নায় রিরি করে। ওদিকে অন্ধকার ঘুপচি ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রোহিণী আর অগ্নিশ। তাদের গেটের বাইরে একটা বন্দুক হাতে নিয়ে ঘুরছিল জন্তুর মুখোশ পরা 2 পাহারাদার। হঠাৎ অগ্নিশ বুঝতে পারল একটি মেয়ে যেন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ভাগ্নের বয়সী মেয়ে। কি? आप दोनों का खाना। मुझे भूख नहीं। प्लीज खा लीजिए, रौनक बाबू के लिए। रौनक कहाँ पर है? मुझे पता नहीं, पर वो इन लोगों की कैद में है, बस इतना जानती हूँ। ঈশা রোহিণীর চোখে মুখে জলের ছিটা দিতে থাকলো। জ্ঞান ফিরলে রোহিণীর সবটা বুঝতে একটু সময় লাগলো। ঈশা তখন রোহিণীর হাতের বাঁধনটা খুলে দেয় আর খাবার ভর্তি প্লেট দুটো সামনে রেখে দেয়। বলছি শোনো, রু কোথায়? আমার বরকে তো দেখতে পাচ্ছি, কিন্তু রুর কোনো ক্ষতি করেনি তো এরা? বলো না বোন, ছেলেটা কোথায়? রোহিণীর এই নরম কথা ঈশা চেষ্টা করেও এড়িয়ে যেতে পারল না। মুখ ফসকে বলে দিল, উনি সুস্থ আছেন, আপনারা খেয়ে নিন। পরক্ষণে ঈশা তড়ি ঘড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে গেটটা লাগিয়ে দেয়। ওদিকে রৌনক খায়নি বলে জন্তুদের মুখোশ পরে বড়া ভাই চলে এলো তার ঘরে। ওই এত ড্রামার কি আছে? খেয়ে নে। তোর মামা মামির কাছে ওর খবর চলে গেছে। কে আপনি? এরকম মুখোশ পরে ঘুরছেন কেন? আর এতগুলো মানুষকে মারলেন কেন? কারণ ছিল, সেটা কি তোকে বলতে হবে নাকি? চুপচাপ খেয়ে নে। শোন, আজকের রাতটাই তোর জীবনের শেষ রাত। ফাঁসির আগে মানুষকে যেমন করে খাওয়ায় তেমন থালা সাজিয়ে এনেছি। একটা বেশি কথা বললে এ ঘরে তুই নাটক করবি আর ও ঘরে 2টো গুলি চলবে। বাকিটা তুই ভেবে নে। জন্তুর মুখোশ পরা মানুষটা কথাগুলো বলতে বলতে বেরিয়ে গেল। রৌনক বুঝতে পারল তারা জালে জড়িয়ে পড়েছে, কিন্তু জাল ছাড়ানোর উপায় সে বুঝে পেল না। তার কষ্ট হলো, কিন্তু নিজের জন্য নয়, মামা মামির জন্য। ঠিক সেই সময় ঈশা সেখানে এলো। রৌনকের হঠাৎ কি হলো জানা নেই, তবে ঈশাকে দেখে সে মেজাজ হারিয়ে চিৎকার করে বসল,
শোনো, আমি খাবার টাবার কিচ্ছু খাবো না। আমার হাতটা বেঁধে দিয়ে চলে যাও, আর যাওয়ার আগে মনে করে গেটটা লাগিয়ে দিও। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ঠিক ভুল আমি কিছুই বুঝতে চাই না। ক্রিমিনালের সঙ্গে থাকতে থাকতে সবার মাইন্ড ক্রিমিনালের মতোই হয়ে যায়। একটু আগে জন্তুর মুখোশটা পরে যে মানুষটা গেল, তার সঙ্গে তোমার পার্থক্য কোথায়? ও মুখোশ পরা জন্তু, আর তুমি মুখোশ ছাড়া। দুটো খাওয়া পড়ার জন্য তুমি খুনি মানুষদের সঙ্গে হাত মিলিয়েছো। আমায় মেরে ফেললেও আমি বলে যাব, যেমন এই লোকগুলো খুনি, তেমনি তুমিও খুনি। যারা যারা মারা গেছে তারা সবাই তোমাকে ঘেন্না করে। তোমার মতো মেয়েরা ঘেন্নারই যোগ্য। চলে যাও এখান থেকে। আমাকে তো আজকে বলি দিয়ে দেবে, তার আগে আমি যেন তোমার মুখ না দেখি। রৌনকের এতগুলো কথার উত্তরে একবারের জন্য প্রতিবাদ করেনি ঈশা। তবে এতগুলো বছর পর এই প্রথম কোনো মানুষের কথায় আঘাত পেয়ে ঈশার চোখ দুটো ছলছল করে উঠল। কেন তা ঈশা নিজেও জানে না। ঘর থেকে বেরিয়ে এলো ঈশা। কুলকান্দ ওকে দেখে বলল, তোর উপর চিৎকার করছিল নাকি? হ্যাঁ, এ তো বড় সাহস, আমার আমার হবু বউয়ের উপর চিৎকার করা। নেহাত বড়ে ভাই বলেছে বলি দেবে, তাই নাহলে এক্ষুনি গুলি চালিয়ে দিতাম। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। না, আমার উপর চিৎকার করেনি, শুধু খাবার খাবে না এটুকুই বলছিল। আমি সব শুনতে পেয়েছি, আমাকে আটকাস না। এই বেটার মুখে রক্ত না তুলতে পারলে আমার নাম কুলকান্দ নয়। মুখে মুখোশটা পরে নিয়ে কুলকান্দ ঘরের মধ্যে ঢুকে গেল আর একটা লাঠি নিয়ে রৌনককে মারতে শুরু করলো। রৌনক ততক্ষণে নিজের পায়ের বাঁধন খুলে ফেলেছিল। এতক্ষণে নিজের হাত দুটো দিয়ে রৌনক লাঠির বাড়িগুলো আটকাতে থাকে। ওদিকে ঈশা কুলকান্দকে আটকানোর চেষ্টা করছে। একসময় লাঠি ছেড়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আর ঠিক এই সময় ঘরের মধ্যে পড়ে থাকা একটা কাঠের বাটাম তুলে নিয়ে রৌনক কুলকান্দের মাথায় বাড়ি মেরে দিল। কুলকান্দ অজ্ঞান হয়ে পড়লে সে ঈশাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘন জঙ্গলে দুজনে মিলে প্রাণপণে ছুটতে শুরু করলো। ঈশা বনের রাস্তা জানত। বেশ কিছুটা দৌড়ানোর পর একটা জায়গায় থেমে রৌনক প্রথম কথা বলল, সরি। কেন? তোমাকে ওভাবে আঘাত করতে চাইনি। তুমি বা কি করবে? আচ্ছা, তুমি যখন পালালে তখন আমাকে নিয়ে পালালে কেন? আমি তো ওদের লোক, আমাকে মেরেই তো পালাতে পারতে। কেন জানি না মনে হলো তুমি আমাকে সাহায্য করনি বলে আমিও যদি তোমাকে সাহায্য না করি, তাহলে তুমি কি আর কোনোদিনও আমাদের সভ্য সমাজের মানুষকে বিশ্বাস করবে? রৌনক, বড় ভাই। কে বড় ভাই? বড়ে ভাই মানে বড় জন্তু, সবচেয়ে খতরনাক। কি ভেবেছিলি আমারই পাখিকে নিয়ে আমার চোখের সামনে পালিয়ে যাবি? যার হাত ধরেছিস তার সঙ্গে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক আছে, জানিস সেটা? এই তোরা কি দেখছিস? কি ছেলেটাকে ধর আর বলির ব্যবস্থা কর। আমি নিজের হাতে বলি দিয়ে রক্ত নেব। বড় ভাই, রৌনকের কোনো দোষ নেই, আমি ওকে। তোর হিসেব পরে হবে ঈশা, আগে এই হিসেবটা মিটিয়ে নি। ঈশা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল হাঁড়ি কাঠ থেকে শুরু করে বলি দেওয়ার সমস্ত আয়োজন প্রস্তুত। রৌনককে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে কপালে লাল তিলক পরিয়ে দেওয়া হলো। এরপর বড়ে ভাই যখন দাটা নিয়ে রৌনকের গলায় কোপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে বড়ে ভাই চিৎকার করে উঠল। কারণ বড়ে ভাইয়ের গলাতে দড়ির ফাঁস পড়িয়ে কেউ দূর থেকে পিছন দিকে টানছে। হুমড়ি খেয়ে উল্টো দিকে পড়ে যায় বড়ে ভাই। ফাঁস ছাড়িয়ে বড়ে ভাই থেকে শুরু করে অন্যান্য মানুষরা ঘুরে তাকিয়ে দেখে আড়াল থেকে বেরিয়ে আসা লোকটাকে। সে আর কেউ না, স্বয়ং অগ্নিশ চ্যাটার্জি। বড়ে ভাই চিৎকার করে অগ্নিশের দিকে ছুটে গেল
আর আশেপাশে জন্তুর মুখ নিয়ে থাকা অন্যান্য মানুষরা অগ্নিশের উদ্দেশ্যে ছুটে গেল। ঠিক সেই সময় গুলির আওয়াজ হলো। রৌনক অবাক হয়ে গেল। দেখে তার মামু অগ্নিশ চ্যাটার্জি পিস্তল থেকে নির্ভুল লক্ষ্যে গুলি চালাচ্ছে, আর জন্তুরূপী মানুষগুলো হাতে পায়ে গুলি লেগে ছিটকে ছিটকে পড়ছে। 8-9 জন জন্তুরূপী মানুষ ছিটকে পড়ার পর রৌনক দেখল একমাত্র বারে ভাই সেখানে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ ধরে দর্শকের মতো পুরো বিষয়টা দেখতে থাকা রোহিণী আর ঈশার এতক্ষণে সম্বিত ফেরে। ওরা দুজনে মিলে রৌনককে হাড়ি কাঠ থেকে বের করে আনে। মামু, তুমি আর পিস্তল কবে লাইসেন্স নিলে? কবে শিখলে? কিছু কিছু জিনিস সিক্রেট রাখতে হয় ভাগ্নে। এই পিস্তলটা আমার অনেক বছর আগেকার, একদম প্রথম কেস থেকেই সঙ্গে ছিল। তবে তোমার মামিও এটার কথা জানতো না। সবাই যদি এটা জানতো তাহলে এরা যখন আমাকে ধরে নিয়ে এলো তখন আমাকে সার্চ করতো, কিন্তু এরাও আমাকে নির্বিরোধী মানুষ ভেবে আমার পোশাক আশাক কিছুই সার্চ করেনি। কিন্তু তুমি বেরিয়ে এলে কি করে? তোমার ঘরেও তো পাহারা ছিল। হ্যাঁ, আমার ঘরের বাইরে মুখোশ পরে মিন্টু দাঁড়িয়েছিল, ঠিক যেমন তোমার ঘরের বাইরে মুখোশ পরে দাঁড়িয়েছিল কুলকান্ত। কি বলছো মামু? এরা সবাই? হ্যাঁ, সন্দেহ আমার প্রথম থেকেই ছিল। তারপর মিস্টার মিশ্রর যে মৃতদেহটা ছিল সেই মৃতদেহটা টেস্টে পাঠায়, যেখানে পশুর একাধিক আঁচড় পাওয়া গিয়েছিল। তখন বুঝতে পারি সে আঁচড়টা কোনো পশুর নখের আঁচড় নয়, কিন্তু পশুর নখের মতো দেখতে কৃত্রিম কোনো ধারালো জিনিস দিয়ে তৈরি করা। তখন আমার মনে পড়ে অন্ধকার জঙ্গল দিয়ে যাওয়ার সময় প্রায়ই আমরা এক রকমের গর্জন শুনতে পেতাম, এবং স্থানীয় মানুষদের মুখেও সে কথা শুনেছি। তবে কি সেই গর্জনটাও মিথ্যে? ধীরে ধীরে এই অনুমান বিশ্বাসে বদলে যেতে থাকে, এবং আমি বুঝতে পারি জন্তুর মুখোশ পরে একদল মানুষ এই ঘটনা ঘটাচ্ছে। যেদিন বুদ্ধিস্টের সাথে দেখা হয়েছিল সেদিন এইসবের পিছনে মেইন কালপ্রিটকে, সেটাও আমার কাছে পরিষ্কার হয়ে যায়, কিন্তু কালপ্রিটকে ধরতে পারছিলাম না। অবশেষে সে নিজেই ধরা দিল। ততক্ষণে পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হয়েছে প্রদ্যুম্ন। পুলিশ অফিসার প্রদ্যুম্ন জন্তুর মুখোশ পরে থাকা কুলকান্তকে টানতে টানতে নিয়ে এলেন, আর পুলিশ কনস্টেবলকে বললেন আহত ক্রিমিনালগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। এরপর অগ্নিশ চ্যাটার্জির কাছে এসে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি মেসেজ না করলে তো কিছু জানতেই পারতাম না। এখানে তো পুরো র্যাকেট চলছে। আপনাদের যে এখানে বন্দি করে রেখেছে সেটা আপনার মেসেজ থেকে লোকেশন ট্র্যাক করেই পেলাম। মেসেজ? হ্যাঁ, মেসেজ। আর এর জন্য ধন্যবাদ আমার এই ছোট্ট বোনটা, মানে ঈশারই প্রাপ্য। ধন্যবাদ ঈশা। না দিদি, ধন্যবাদ দিও না। এতদিন পর একটা মানুষের মতো কাজ করতে পারলাম আমি। আমাকে আমাকে প্লিজ সবটা বলবে মামু? শোন, এতগুলো চোখের নজরবন্দি আর জন্তুরূপী মানুষের ঘেরাটোপের মধ্যে থেকে আমাদের বের করতে পারবে না বুঝতে পেরে আমাদের খাবার থালার মধ্যে ঈশা একটা মোবাইল দিয়ে এসেছিল। সেই মোবাইলের মাধ্যমেই আমি মেসেজ করি অফিসারকে। ঈশা, এই নাও তোমার ফোন। তার মানে তুমি সত্যি সাহায্য করেছো, আর আমি তোমাকে ভুল বুঝলাম। তুমি ঠিকই বলেছিলে। জন্তুরূপী মানুষের সঙ্গে থাকতে থাকতে আমিও জন্তুই হয়ে উঠেছি। কিন্তু তুমি ভুলে গেছো যে জন্তুরা কি ভীষণ ভালোবাসতে জানে, যে একদিন ভালো ব্যবহার করে তার সঙ্গে, তাকে দেখলেই ল্যাজ নাড়াতে নাড়াতে চলে আসে। আসলে মানুষকে জন্তুর সঙ্গে তুলনা করে আমরাই বোধহয় কখনো কখনো জন্তুকে অপমান করে ফেলি। কারণ সবাই তো আর রামমোহন বা বিদ্যাসাগরের মতো মহাত্মা হন না। বেশিরভাগ মানুষের মধ্যেই জ্যান্ত প্রবৃত্তি বেশি। কিন্তু যারা এই প্রবৃত্তিকে জয় করতে পারে তারা ভালো মানুষ হয়ে ওঠেন, ঠিক যেমন আমার মামু, আমার মামি, অফিসার প্রদ্যুম্ন। আমি হয়তো এখনো পারিনি, তাই রাগের বসে তোমাকে ওভাবে বলে ফেলেছি। ঠিক আছে রু, ভুল মানুষেরই হয়। তাছাড়া ঈশা খুব ভালো মেয়ে, ও সব বোঝে, তাই না ঈশা? ঈশা সলজ্জ হাসে।
ভাগ্নে, এবার কেসটা নিয়ে বলি। তোমরা তো দুজনে কথা বলার অনেক সুযোগ পাবে পরে। হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। কুলগন্ধের মুখ থেকে যে ছড়াটা সবসময় শুনতে পাওয়া যায়, সেই ছড়াটা যখন আমি বুদ্ধিস্টের কাছ থেকে শুনতে পেলাম, তখনই বুঝতে পারলাম যে কে বা কারা এর মধ্যে থাকতে পারে। কি ছড়া? আমি বলছি ছড়াটা মামু। 6 জন কা মাথা মিলি সব जाता, अब खोलेगा बोधी का पाता, खुलेगी सब अंधेरी का ज्वाला, अगर भूल लोक ले गई तो बोधी पाला। এর মানে কি? মানেটা মামুই বলবে। ভবিষ্যৎ কলমের গায়ে পালি লিপি দিয়ে এই যে ছড়াটা লেখা ছিল, তার আক্ষরিক অর্থ হলো 6টি মাথা হলেই এই কলম আবার ভবিষ্যৎ লিখবে। অল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো এই দলটা ভেবে বসলো 6টা নরমুণ্ড বলি দিয়ে তপস্যা করলেই বোধহয় ভবিষ্যৎ কলম আবার ভবিষ্যৎ লিখবে। কিন্তু যখন সেটা হলো না, তখন আমার কথা শুনে তাদের মনে হলো যেই ব্যক্তির 6 মাথা, তার বলি দিলে বোধহয় এই কলম প্রাণ ফিরে পাবে। আপনারা সবাই জানেন আমার ভাগ্নের রৌনকের আইকিউ একটু বেশি, ওর হাতেও 6টা আঙুল। আমি প্রায় মজা করে বলি, তোর মাথাও 6টা। কথাটা কিন্তু মিথ্যে নয়, স্বাভাবিক মানুষের থেকে একটু বেশিও দেখতে পায়। ওরা আমার এই কথাটাকে সূত্র হয়ে নেয় আর আমার ভাগ্নেকে বলি দেওয়ার জন্য এখানে তুলে নিয়ে আসে। কি বোকা বোকা, তাই না? কিন্তু এই ছড়াটার আসল মানে কি মামু? সরি মামু বলে ফেললাম। ঠিক আছে ঈশা, আমি তোমার মামুই হই। শোনো, এই ছড়াটার মানে হলো যে ব্যক্তির 6টি ইন্দ্রিয় একসঙ্গে কাজ করে, একমাত্র সেই ব্যক্তির হাতে ওই কলম পড়লেই একমাত্র তা ভবিষ্যৎ লিখতে পারবে। কিন্তু যদি অন্য কারোর হাতে এই কলম পড়ে, তাহলে এই কলম নিজের সমস্ত ক্ষমতা হারাবে। একসঙ্গে 6টা ইন্দ্রিয় কার চলে? তারই তো একসঙ্গে 6টা ইন্দ্রিয়ও চলে যে 6টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, তাই না মামু? আর এটা কোনো অবতার পুরুষ ছাড়া সম্ভব নয়। যাই হোক, এই ছড়াটার অর্থ বুঝতে পারা যায়নি বলেই 6টা খুন হয়েছে। তার মানে ওরা 6টা মাথা মানে 6টা নরমুণ্ড ভেবেছিল? হ্যাঁ, 6টা মাথা বলি দিয়ে যজ্ঞ করে সেই রক্ত দিয়ে ভবিষ্যৎ কলম ধুইয়েও কলম থেকে লেখা বের হয়নি। তখন ওনারা অন্য মানে বুঝে আমার ভাগ্নেকে টার্গেট করে। অফিসার, আপনাকে বলে দিই, জন্তুর মুখ পরে এই যে মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই হলো সমস্ত ঘটনার মূল। এই মানুষটি এবং কুলকান্দ, এরা দুজন হলো বীরানন্দের বংশধর। বীরানন্দ? উনি বৌদ্ধ ধর্মের হীনযান মতাবলম্বী একজন মানুষ ছিলেন। ওনাকে আমি সাধক বলতে চাই না, কারণ হীনযান ধর্মাবলম্বী অন্যান্য সাধক মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই বীরানন্দ। খিলজির সঙ্গে হাত মিলিয়ে নালন্দা মহাবিহার ধ্বংস করেছিল সে, তাই সে একজন বিশ্বাসঘাতক, এইটাই তার একমাত্র পরিচয়। কিন্তু মিস্টার মিশ্র, আপনার পূর্বপুরুষ ভুল করতে পারে। আপনি বর্তমান প্রজন্মের মানুষ হয়েও এত হীনযান ধর্মাবলম্বী সাধকদের দেখেও কি করে ধর্মভ্রষ্ট হয়ে এত বড় পাপ কাজ করলেন? সামান্য কিছু টাকার জন্য এরকমভাবে চোরাচালান করতেন? ছি! 1 সেকেন্ড, অগ্নিশবাবু, আপনি কাকে মিস্টার মিশ্র বলছেন? মিস্টার বসুন্ধর মিশ্র তো খুন হয়েছেন। না অফিসার, ভবিষ্যৎ কলম চুরি হওয়ার চিন্তায় আপনি এতটাই চিন্তিত ছিলেন যে মুন্ডহীন যে চেহারাটা গাছের নিচে পড়েছিল মিস্টার বসুন্ধর মিশ্রর পোশাক পরে, আপনি তাকেই মিস্টার মিশ্র ভেবেছেন। একটু গভীরভাবে লক্ষ্য করলে আর তলিয়ে ভাবনা চিন্তা করলেই আপনি নিজেই বুঝতে পারতেন মিস্টার মিশ্রর চেহারার সঙ্গে পোশাক পরা ওই মৃত মানুষটির চেহারা একরকম হলেও একটা ফারাক রয়েছে, যদিও ফারাকটা আমার স্ত্রীর চোখেই প্রথম পড়ে। ঠিক ফারাক নয়, আমরা প্রথম যেদিন মিউজিয়ামে গিয়েছিলাম সেদিন একজন চীনা ভদ্রলোক মিউজিয়ামের গেটের বাইরে দাঁড়িয়েছিল গার্ড হিসেবে। ওই ভদ্রলোকের আঙুলের সঙ্গে মৃত ব্যক্তির আঙুলের একটা মিল দেখতে পাই আমি। দুজনেরই তর্জনীর নিচে একটা কাটা দাগ। এই বিষয়টা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। আসলে ওই চীনা গার্ডই খুন হয়েছিলেন সেদিন।
মিস্টার বসুন্ধর মিশ্র সেই সময় থেকেই গা ঢাকা দিয়েছেন। মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। বাট ইটস ট্রু। অফিসার, আপনার মনে আছে কিনা জানি না, মিউজিয়াম থেকে ফিরে আমি সেদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম গতকাল থেকে মিউজিয়ামের কোন কোন ব্যক্তির নিখোঁজ আমাকে তালিকা করে জানাতে। আপনি বলেছিলেন চীনা সেই দারোয়ানের খোঁজ পাওয়া যায়নি। তার আগে রোহিণী আমাকে নিজের সন্দেহের কথাটা বলেছিল। আমি দুয়ে দুয়ে 4 করে ফেলি। হ্যাঁ, আমার মনে আছে, আপনি আমায় ফোন করেছিলেন। অফিসার, কুলকান্দের পাশে দাঁড়িয়ে আছে মিস্টার বসুন্ধর মিশ্র, হেরিটেজ মিউজিয়ামের ম্যানেজার, বীরানন্দের বংশধর। ভবিষ্যৎ কলমের লোভে 6টা খুন করেছে। চোরাচালান করতে গিয়ে আর কি কি খুন করেছে আমার জানা নেই। আপনি থানায় তুললেই বাকিটা জানতে পারবেন। মামু, এসব তুমি কি বলছো? বডিটা তো আমিও লক্ষ্য করেছিলাম, কিন্তু মামির মতো সেভাবে তো। রৌনক, তোর আইকিউ বেশি হতে পারে, কিন্তু মনে রাখবি তোর মামি একজন মেয়ে, আর মেয়েদের চোখ সহজে ফাঁকি দেওয়া যায় না বৎস। আমাদের মামি জিনিয়াস। তেমন বিশেষ কিছুই নয়, ওই ওর সঙ্গে থাকতে থাকতেই একটু শিখেছি যা। মৃতদেহের সঙ্গে আপনার গায়ের রং ও গঠনে মিল থাকলেও অমিলও যে কিছু রয়েছে সেটা কি ভুলে গিয়েছিলেন মিস্টার মিশ্র? অনেক তো হলো, এবার মুখোশটা খুলে দিই, সত্যিটা স্বীকার করুন। প্রদ্যুম্ন মুখোশটা খুলে দিতেই 2 হাতে হাত করা পরা মিস্টার বাগচি হিংস্র দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে থাকলো। শয়তান, এত লোভ! তুই কোনো ধর্মের না, তুই অসুর। কারণ সব ধর্মই শান্তির কথা বলে, আর ধর্মের যে লোকেরা অশান্তি করে তারা হলো অসুর। হ্যাঁ, বল এবার, বল যে ভবিষ্যৎ কলমটা কোথায়? আমার ডেরাতে একটা কাঠের সিন্দুকের মধ্যে রয়েছে। প্রশাসনিক সব কাজ মিটে যাওয়ার পরে এবার ফেরার পালা। তবে ঈশাকে খুব করে মুক্ত করতে চাইলেও কেসটা কোর্টে উঠে সব মীমাংসা হওয়ার আগে অবধি কালিম্পং ছেড়ে কোথাও যাওয়ার অনুমতি মিলবে না ঈশার। আপাতত তাই প্রদ্যুম্ন ওর দেখাশোনার দায়িত্বে রয়েছে। এই কদিনে ঈশা যেন রৌনকের খুব কাছের একজন হয়ে উঠেছে। ওকে ছেড়ে আসতে রৌনকের মন তাই সায় দিচ্ছিল না। তাই বেশ কয়েকদিন চুপচাপ ছিল। তারপর পাহাড় ছাড়ার আগের মুহূর্তে হঠাৎ করে তার মাথায় একটা প্রশ্ন খেলে গেল। মামু, সব প্রশ্নের উত্তর তো পেলাম, কিন্তু ধর্মানন্দ ভবিষ্যৎ কলম রক্ষার ভার যাদের দিয়েছিল, যাদের বংশধর এখনো ভবিষ্যৎ কলম রক্ষা করে যাচ্ছে, তাদের কাউকে তো দেখতে পেলাম না। যার হাতে ভার ছিল সে নিজের দায়িত্ব সম্পূর্ণ করেছে। তুই দেখেছিস, কিন্তু বুঝতে পারিসনি। মানে মহান সেই সাধকের বংশধর আসলে অফিসার প্রদ্যুম্ন? হ্যাঁ, আর তার হাতেই তোর মহামূল্যবান ঐশ্বর্য রক্ষিত, ভাগ্নে। কি যে বলো না মামু। তোমার এবার ঘোরাটা ভালো মতো হলো না, তাই না? বলছি, আমার গোছানো হয়ে গেছে। এভাবে বলো না, ঈশার মতো একজনের সঙ্গে দেখা হলো এখানে এসে। মেয়েটা এত ভালো জানো। ঈশা সেদিন কি বলছিল, যতদিন না আমাদের সাথে কলকাতায় যেতে পারবে এখানে কোনো অনাথ আশ্রমে ছোট ছোট বাচ্চাদেরও লেখাপড়া শেখাতে চায়। আমি গুগলে সার্চ করে এখানে খুব ভালো আশ্রমের অ্যাড্রেস নোট করে রেখেছি। যাবে তো তুমি মেয়েটার ইচ্ছা রাখতে? যদি আশ্রমের মহারাজের সাথে কথা বলে ব্যবস্থা করিয়ে দিতে পারো। কি রে রু, কিছু বল মামুকে। রোহিণীর কথার সম্মতিতে ঘাড় নেড়ে রৌনক উঠে গেল। এসে দাঁড়ালো বাইরের সবুজ ঘাসের লনে। তারপর ঝকঝকে নীল আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকলো। রৌনক নিজেও জানে না কয়েকদিনের আলাপ হওয়া একটা মেয়ে কিভাবে এত তাড়াতাড়ি তার কাছের হয়ে উঠেছে। তবে তাকে বাঁচাতে গিয়ে ঈশা যে কতটা বিপদের সম্মুখীন হয়েছিল, সত্যি ঈশার যদি কিছু হয়ে যেত। এই কথাটা যতবার তার মনে হচ্ছে ততবার মনে পড়ছে ঈশার মতো মেয়েরা আছে, তাই দুনিয়ায় ভালোবাসার প্রতি বিশ্বাস আছে। যেমন দিতির মতো মেয়েরা ভালোবাসার নাম করে পুরোপুরি মন ভেঙে দিয়ে পালিয়ে যায়, ঠিক তেমনভাবেই কয়েক ঘন্টার পরিচয়ে কাউকে ভালোবেসে তার জন্য জীবন দিতেও পিছু পা হয় না এমন মেয়েরাও দুনিয়ায় থাকে।
আলো আর অন্ধকারের পাশাপাশি সহাবস্থানের মতো এও যেন চরম সত্য। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে গোয়েন্দা অগ্নি সিরিজের রহস্য রোমাঞ্চকর প্রথম কাহিনী বোধিমার্গ রহস্য। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা কণ্ঠ দিয়েছে, গল্প পাঠে অভিক সাহা, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণে সৌরভ, মৈনাক, দেবস্মিতা, প্রদীপ্তা, সৌমেন, প্রিয়নাথ, শুভদীপ, অভিজিৎ, সাগর নীল, উদয়, নমিতা। নাট্যরূপ তুহিন রায়। কাহিনী বিন্যাস ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।